সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। করোনার এই মহামারী কালে দেশ ও দেশের বাইরে বসে যারা আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করছেন তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ, সিইও IPRH জানাচ্ছি স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন। Today is our first episode, and before we start our talk show, we would like to say something about this concept. বিভাগ, the perception. এই টক শোর মাধ্যমে আমরা সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরব এবং আমাদের সাথে থাকবেন একজন এক্সপার্ট অথবা একজন গবেষক বা সমাজের বিভিন্ন স্তরের দক্ষ গুণীজন। তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সুদূর ফিনল্যান্ড থেকে ইমতিয়াজ আহমেদ, গবেষক, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজ তিনি আমাদের সাথে কোভিড-19 এবং সাপোর্টিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ সহায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয় আলোচনায় অংশগ্রহণ করবেন। প্রথমে জানতে চাব জনাব ইমতিয়াজ আহমেদ, এই করোনাকালীন সময়ে আপনার সময় কেমন কাটছে এবং ফিনল্যান্ডের বর্তমান অবস্থা কি? সময়টা ব্যস্ততাই ভাবে কাটছে আর কি। আপনার কাজকর্ম আমরা এখন যেটা করি অনলাইনে চেষ্টা করি বাসায় বসে বসে কাজ করার, আর খুব বেশি দরকার পড়লে তখন অফিসে যাই। এছাড়া কাজ সারাক্ষণই থাকে। তো এখানে যেটা হয় কি, আপনার ফিনল্যান্ডে করোনা অবস্থাটা মোটামুটি বেশ ভালো। এখন গত 15 জুন থেকে নতুন কোনো ইনফেকশন দেখা যাচ্ছে না সেরকম ভাবে। বিশেষ করে গত সপ্তাহ থেকে একেবারে শূন্যের কোঠায়, এবং আইসিইউতে আছে মাত্র 1 জন রোগী, আর এমনি হসপিটালে ভর্তি আছে 22 জনের মতো হবে। তো একেবারে বলা যায় একবারে শূন্যের কোঠায় চলে আসছে। আর হয়তো 2 সপ্তাহ যদি এভাবে চলতে থাকে তাহলে বলা যাবে যে করোনাটা মোটামুটি এখানে বিলুপ্ত প্রায় বলা যাবে 2-3 সপ্তাহ। এরপরও যদিও আমাদের হেলসিঙ্কি ইউনিভার্সিটির মেডিকেল সায়েন্স ডিপার্টমেন্টের গবেষক যারা আছে ওনারা ধারণা করতেছেন এটা আরেকটা পিক আসতে পারে অগস্ট সেপ্টেম্বরের দিকে। তারপরও যদি ধরেন এইভাবে আমরা ওই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করি, তো সেই ক্ষেত্রে বলা যাবে যে হয়তো আর ফিনল্যান্ডে অন্তত আর করোনার প্রকোপ দেখা যাবে না হয়তো। জি, অনেক ধন্যবাদ। একজন সাধারণ মানুষ হিসেবে যদি আমি আপনাকে কোভিড-19 আপনি কিভাবে দেখছেন এটা যদি জিজ্ঞেস করি তাহলে আপনি আমাদেরকে কিভাবে সেটার অ্যান্সার দিতে চাচ্ছেন? কোভিড-19 এই করোনা ভাইরাসটা, এটা একটা ভাইরাস। আমার কাছে খুব সাধারণ মানুষ হিসেবে একটা সাধারণ ভাইরাস। মুশকিলটা হচ্ছে এখানে যে এটার আগে যেহেতু দেখা যায় নাই, যার জন্য আমরা এটাকে নভেল করোনা ভাইরাস বলি। তো এর জন্য যার ফলে আমাদের কোনো এটাকে ট্রিটমেন্ট করার মতো কোনো ওষুধ বা ভ্যাকসিন কোনো কিছুই নাই, যার জন্য একটু ভয়াবহ আকার ধারণ করছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আবার ঠিক হেলাফেলা করার কিছু নাই। সাধারণ মানুষ হিসেবে আমি তাই ধারণা করি। আর গবেষক হিসেবে যদি বলতে চান বলি তাহলে সেটা হচ্ছে, যেহেতু ভাইরাসটা নতুন, এটা একটু সময় লাগবে। সবকিছুরই তো দেখা যায় প্রথমে যেটা হচ্ছে আমাকে ধারণা দেখতে হবে যেটা হচ্ছে এটা গঠনটা কিরকম, এরপরে হচ্ছে এটা কিভাবে ছড়ায়, কিভাবে এটাকে ধ্বংস হয় বা এটা জীবনকাল কিভাবে চলে। এই সমস্ত যখন আমি জানতে পারবো তখনই দেখা যাবে এর প্রতিষেধকমূলক কোন রকম ওষুধ বের করা সম্ভব হবে। তো এই ক্ষেত্রে এটা এখন একবারেই নতুন পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে, যার আর মুশকিলটা হচ্ছে কি আপনার ঠিক স্যাম্পল টেস্ট গুলো ঠিক একইভাবে করা যায় না, একটু সময় লাগে। তো ধরেন 1 বছর 2 বছর এবার দেখতে দেখতে যে একটা ওষুধ প্রয়োগ করলাম অথবা গঠনটা কিরকম সেটা বুঝলাম মানুষের
শরীর কিভাবে প্রভাব ফেলতেছে সেগুলো বুঝতে পারলাম, তারপর দেখা যায় কিছু করা সম্ভব হয়। জি, তো সেই অনেক হিসাবে ধন্যবাদ। একটু ভয়ঙ্কর টাইপের আপাতত এটা একটু বেশ ভয়ঙ্কর টাইপের একটা ভাইরাস। গবেষক হিসেবে আমি এটাই বলবো, একটু আচ্ছা, সাবধানতা অবলম্বন করা উচিত। জি অবশ্যই, আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করব। অনেকের মতে নোভেল করোনা ভাইরাসটি একটি ম্যান মেড ভাইরাস এবং যার উৎপত্তি হয়েছিল উহানের ন্যাশনাল বায়োডাইভার্সিটি লাইব্রেরি থেকে। আপনি কি সেটাই মনে করছেন? আহ, ঠিক, আমি আসলে কম্পিউটার সায়েন্সের রিসার্চার, তো মেডিসিন বা বায়োমেডিকেল অথবা বায়োটেকনোলজি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলা সম্বন্ধে আমার ধারণা একটু কম। কিন্তু তারপরে যেটা হচ্ছে, যতটুকু আমি নিউজ পেপারে বলেন, নিউজ পেপার ঠিক না, সেটা হচ্ছে আমাদের রিলায়েবল সোর্স থেকে যেসব পেপারস অথবা আর্টিকেল গুলো আমি পড়ছি, সেটাতে যতটুকু বোঝা যাচ্ছে, এটা একটা ধারণা করা হয়েছিল যেটা হচ্ছে ম্যান মেড হতে পারে। এর হচ্ছে কারণ ভাইরাসটা হচ্ছে এক ধরনের প্যারাসাইট অথবা পরজীবী টাইপের। তো এটার আলাদা কোনো কিছু নাই যেটা হচ্ছে আপনার উড়ে উড়ে বেড়াবে অথবা হেঁটে বেড়াবে, এরকম কিছু নাই। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আহ, এর উপরে একটা স্পাইক প্রোটিন অ্যাড হয়ে গেছে, সেটা যেভাবে হোক। তো ধারণা করছে এটা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হয়তো এটা করা হয়েছে। কারণ এছাড়া ভাইরাসটা নর্মালি একটা ভাইরাস, মানে ঠিক ওর কি কোনো রকম স্পাইক প্রোটিন বা এই ধরনের কিছু নাই যেটা রেসেপ্টরের সাথে লেগে যাবে অথবা শরীরের মধ্যে ঢুকে আটকে যাবে, তারপর ওখান থেকে বংশবৃদ্ধি করা শুরু করবে। তো ওই হিসেবে ওটাকে ধারণা করা হয়েছিল যেটা হচ্ছে ম্যানমেড হতে পারে। কিন্তু অন্যান্য পেপার গুলো যদি দেখা, আমি ইতালির ডাক্তারদের কথা, তারপর হচ্ছে অন্যান্য জায়গার, এইটার ভাইরাসের ধারণাটা বা শুরুটা ঠিক ডিসেম্বর জানুয়ারিতে বা উহান থেকে যে হয়েছে তারও আগে শুরু হয়েছে বলা যায়। আমি ঠিক নিশ্চিত না, এটা হচ্ছে শুধুমাত্র আর্টিকেল পড়ে আর কি জানা। এটা রিলায়েবল কোনো সোর্স বা এটা পাবলিশড কোনো রিসার্চ ম্যাটেরিয়াল হলে সেটাকে বলা যেত যে আমি 100% নিশ্চিত যে এটা ম্যানমেড অথবা ম্যানমেড না। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, তবে বেশিরভাগ গবেষকরাই ধারণা করতেছে, অন্তত বায়োটেকনোলজির অথবা মেডিকেল সায়েন্সের গবেষকরা ধারণা করতেছে এটা হচ্ছে আপনার ন্যাচারালি উৎপত্তি হয়েছে, ন্যাচারাল ভাবে হয়েছে। অনেকটা এরকম হতে পারে যেটা হচ্ছে, এটা প্রথমে দেখা যায় আপনার বাদুড় থেকে, বাদুড় এবং আর একটা কি প্রাণী জানি ছিল। তো ওর এই প্রাণীদের যারা রক্ষণাবেক্ষণ করে অথবা শবদেহ এগুলা রক্ষণাবেক্ষণ করে, তাদের মাধ্যমে প্রথমে ছড়ায় বা ভয়ঙ্কর আকারে ধারণ করে। সেটা হতে পারে, এরকম হতে পারে যেটা হচ্ছে আমাদের সমস্যা শরীরে যেটা অনেক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া সবগুলো আমাদের শরীরের মধ্যে আছে বা প্রকৃতির মাধ্যমে আসে আমাদের শরীর থেকে, সেটা হচ্ছে অ্যান্টিবডি সেলে ওগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। তো এরকম হয় যে ওগুলো যখন আপনি ধরেন, আপনি খেয়াল করে দেখবেন যেটা হচ্ছে কোনো একটা ভাইরাস অথবা অ্যান্টিভাইরাস ব্যাকটেরিয়ার জন্য আপনি অ্যান্টিভাইরাস অথবা অ্যান্টিব্যাকটেরিয়া বায়োটিক কিছু খাইলেন, ঠিক মতো কোর্সটা কমপ্লিট করলেন না, তো দেখা যায় পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করে না। এর কারণ হচ্ছে ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো একটা রেজিস্ট্যান্স তৈরি করে, তার মানে একটা ফর্ম চেঞ্জ করে। তো এরকম হতে পারে যেটা হচ্ছে আহ, প্রাণীগুলোদের মাধ্যমে যে ভাইরাস গুলো ছিল সেগুলো হয়তো নাড়াচাড়া করতে করতে তার মধ্যে ঢোকে, পরবর্তীতে শরীরের মধ্যে থেকে হয়তো পরিবর্তন হয়, নিজে নিজেই পরিবর্তন হয়, হয়ে যেটা হচ্ছে মানুষের মধ্যে ছড়ানোর মতো বা ছড়াবে বা অন্য অন্য মানুষকে আক্রমণ করতে পারবে সেরকম ক্ষমতা তৈরি হয়, হতে পারে। আমি ঠিক নিশ্চিত না, এটা আমার ধারণা থেকে বলা আর কি। জি, অনেক ধন্যবাদ। অনেকের মতে এটা মানব সভ্যতার জন্য একটি অভিশাপ। আপনি কি একমত? আহ ঠিক তা না। অভিশাপ বলা বলা হচ্ছে এই কারণে, যেটা হচ্ছে অনেকটা মহামারী আকার ধারণ করছে এই জন্য। যেমন ধরেন পূর্ববর্তী বছর আগে যদি খেয়াল করা হয়, তো অতীতের ইতিহাসগুলো যদি খেয়াল করেন, যেমন কলেরা একটা সময় মহামারী ছিল। তারপরে 10-12 বছর আগে সার্স নামে এই করোনা ভাইরাসেরই একটা প্রজাতি প্রকোপ দেখা দেয়। 100 বছর আগে ফ্রান্সের একটা ভাইরাস ধরা পড়ে, স্প্যানিশ ফ্লু যেটা বলে, স্পেনে ধরা পড়ে। তো এরকম অনেক কিছু অসুখ বিসুখ তৈরি হয় বা রোগ জীবাণু তৈরি হয়, সেগুলোর থেকে
মানুষ আসলে শিক্ষা গ্রহণ করা দরকার। আর এগুলোর জন্য আগের থেকে একটু প্রিপেয়ার্ড থাকা দরকার। যেমন ধরেন এই করোনা ভাইরাসটা এক ধরনের শিক্ষা দেওয়া গেলো, যেটা হচ্ছে এরকম পরবর্তীতে আরো রোগ জীবাণু আসতে পারে, মেডিকেল সেক্টর গুলা বা হেলথ সেক্টর গুলাকে একটু স্ট্রং করতে হবে। তারপর হচ্ছে মানুষের মধ্যে সচেতনতাটা একটু বৃদ্ধি করতে হবে। তো তো সেই হিসেবে ঠিক অভিশাপ বলা যাবে না, আবার অভিশাপও, কিন্তু ঠিক ওইভাবে বলা যাবে না। বলতে পারেন যে এটা একটা ছোটখাটো একটা শিক্ষা। এরপরে পরবর্তীতে আরো বড় বড় ধরনের ভাইরাস আসতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ধরে নিচ্ছে এটা ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে। পরবর্তীতে যদি এমন হতে পারে যে টেকনোলজি যেভাবে আগাচ্ছে, তো সেই ক্ষেত্রে এমন হতে পারে যেটা হচ্ছে কয়েক বছর পরে মানুষের নতুন করে ভাইরাস জেনারেট করতে পারবে। তখন কি করবেন? এখন থেকে যখন একটা ন্যাচারাল একটা ডিজাস্টার আসলো, তখন আমাদের এটার থেকে একটা শিক্ষা নিয়ে সেটা হচ্ছে কিভাবে প্রতিরোধ করা যায় সেই ধরনের কিছু, বা কিভাবে এটাকে গবেষণা করা যায়, নতুন করে কিভাবে প্রোটেক্ট করার মতো জিনিসপত্র বানানো যায়, বা অ্যান্টিভাইরাস বানানো যায়, ভ্যাকসিন বানানো যায়, অ্যান্টিবায়োটিক বানানো যায়, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। কারণ পরবর্তীতে অন্য কেউ যদি ইন্টেনশনালি নতুন কোনো ভাইরাস জেনারেট করে এবং সেটা যদি ছেড়ে দেয়, আমাদেরকে বাঁচতে হবে। তো সেই হিসেবে আমি বলবো এটা ঠিক অভিশাপ না, এটা এক ধরনের আশীর্বাদ। যে আপনি প্রথম স্টেজে খুব স্বল্প মাত্রায় একটা ধাক্কা খেলেন, ধাক্কা খেয়ে সোজা হন। জি, অনেক ঠিক ধন্যবাদ এরকম। আপনাকে। আহ, একজন কম্পিউটার সায়েন্স গবেষক হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে বুঝছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহজ বিষয়। বিষয়টা খুব আমি সহজভাবে বলতেছি, সহজ জি। বিষয়। আম, ব্যাপারটা হচ্ছে আমার প্রত্যেকটা মানুষের বলেন, জীবজন্তু বলেন, কিছু না কিছু বুদ্ধিমত্তা আছে কিছু কিছু কাজ করার জন্য। আমাদের যে ধরনের বুদ্ধিমত্তা আছে সেটাকে যদি ধরেন মেশিনে কনভার্ট করা যায়, কারণ আমি যে চিন্তাটা করতেছি, যে কাজ করতেছি, সেই কাজে কিছু অংশ যদি মেশিনকে দিয়ে করানো যায়, আমার কিছুটা লেবার কম খরচ পড়বে, মানে আমার কিছুটা মানে কষ্ট কম হবে, কিছুটা সময় আগায় যাবে। তো এই এই চিন্তা ভাবনা করেই আসলে কম্পিউটার সায়েন্স একটা শাখা করা হয়েছে, যেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করা হয় বা আলোচনা করা হয়। তো এটা হচ্ছে আহ সহজভাবে বলতে গেলে আপনি যেভাবে চিন্তা করেন, যেভাবে কাজ করেন, সেই চিন্তাগুলোকে বা সেই কাজগুলোকে একটা ধাপে ধাপে একটা রুলস আকারে তৈরি করে নিয়ে এসে মেশিনে অথবা কম্পিউটারে অথবা কিছুর মধ্যে একটা বুদ্ধিমত্তা প্রতিস্থাপন করা, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেক ধন্যবাদ। আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি উন্নয়নশীল প্রযুক্তি এবং যা কম্পিউটার সমূহকে কল্পনা, বিমূর্ত যুক্তি ও সাধারণ জ্ঞান প্রয়োগ করে সমস্যার সমাধান করার অনুমোদন দেয়। কোভিড-19 এর প্রয়োগ কিভাবে করা যেতে পারে বলে আপনি মনে করেন? উম, এটাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন ফিনল্যান্ডে যেটা হয়, আপনার ক্যান্সারের চিকিৎসা করার জন্য বেশ মেডিকেল, আমাদের সহকর্মী কিছু আছে দেখছি খুব বেশ কিছু কাজ করতেছে। তো ওদের একটা একটা গ্রুপের কাজ ছিল এরকম, যেটা হচ্ছে আপনার সফটওয়্যার মতো, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা, যেটা কাজ হচ্ছে অন্যান্য রোগী বা আগের বর্তমানের রোগীর প্রত্যেকটা তাদের শরীরে কি অবস্থা ছিল, ব্লাডের কোন প্যারামিটারে কি ধরনের ভ্যালু থ্রেশহোল্ড ছিল, এগুলো সবকিছু, তারপরে হচ্ছে আপনার কি কি ওষুধ প্রয়োগ করা হয়েছিল, কতদিন পরে আবার নতুন করে চেক আপ করতে হয়েছে, সবকিছু ইনফরমেশন গুলা একটা ডেটাবেসের মতো স্টোর করে রাখে। এবং সেইখান থেকে ডেটাগুলোকে একটা মেশিন লার্নিং এর মতো কনসেপ্ট ইউজ করে এটা হচ্ছে আপনার কিছু প্রেডিকশন তৈরি করা হচ্ছে, যে পরবর্তী যখন নতুন কোনো রোগী আসতেছে, তখন তাকে ট্রিটমেন্ট করার জন্য কি ধরনের কেমোথেরাপি দিতে হবে, কতদিন পর দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, রেডিওথেরাপি দিতে হবে কবে, এই সমস্ত কিছু মেশিন অটোমেটিক্যালি মেজার করতে পারতেছে। যার জন্য হয় কি, যেমন আমার যেটা হয় 2013-তে আমার বাবা মারা যান। ওনার যেটা ধারণা করা ছিল সেটা ওনার অতিরিক্ত ক্যান্সারে মারা যান, লাং ক্যান্সারে মারা যান। তো অতিরিক্ত কেমোথেরাপি দেওয়ার জন্য দেখা যাচ্ছে শরীর এতটাই দুর্বল হয়ে গেছিল যে পরবর্তী আর সার্ভাইভ করতে পারেননি। এখন কিন্তু এইখানে আমার একজন কলিগ আছে, ও 17 বছর বয়সে ব্লাড ক্যান্সার হয়, 1 বছর ট্রিটমেন্ট করার পর এখন সম্পূর্ণ সুস্থ, এখন 39 ইয়ার্স ওল্ড।
সরি 29 ইয়ার্স ওল্ড। তো ঘটনা হচ্ছে আপনি চিন্তা করেন একটা মানুষ ক্যান্সার থেকে সম্পূর্ণ রকম সুস্থ। তো এইটা হচ্ছে কি এইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা শুধু এখন থেকে প্রয়োগ করা হচ্ছে না, প্রয়োগ করা হচ্ছে অনেক আগের থেকে। তো এই জিনিসগুলা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনি মেশিনের মধ্যে যখনই এই ধরনের ক্যাপাবিলিটি গুলো আপনি দিয়ে দিবেন, তখন যেটা হচ্ছে আপনার মানুষ নিজের থেকে চিন্তা করে কিছু করার, অনেক কিছু চিন্তা করার প্রয়োজন পড়ে না। সঠিক সংখ্যা, যেমন আপনি সবকিছু হিসাব করতে হবে, স্ট্যাটিস্টিক্যালি কিছু মেজার করতে হবে, সেগুলো আপনি হাতে কলমে করার কোনো দরকার পড়তেছে না। এই সমস্ত কিছু মেশিন করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। আপনি যেটা 1 মাসে করবেন সেটাও মিনিটের মধ্যে করে ফেলবে। তো ঠিক একইভাবে করোনা ভাইরাসের বা এই ধরনের রোগীর কি ধরনের মেডিসিন দিয়ে কার কখন ভালো হচ্ছে, কারণ সবাইকে এক ওষুধ দিয়ে আমি বলবো না যে ভালো হচ্ছে। কারো দেখা যাচ্ছে প্যারাসিটামলে কাজ হচ্ছে, আর কারো দেখা যাচ্ছে অন্য কিছু লাগতেছে, যেটা হচ্ছে আপনার রক্ত হালকা করার জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয়, সেগুলোতে কাজ হচ্ছে। তো এই জিনিসগুলা আপনি যদি মেডিকেল সেক্টরে অ্যাপ্লাই করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যদি বা এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম যদি অ্যাড করা যায়, তো দেখা যাবে চিকিৎসা খাতটা বা সেক্টরটা একটু বেশ উন্নত হবে। এবং সেই ক্ষেত্রে দেখা যাবে ডাক্তারদের বা হসপিটালে সবার বা রোগীদের সবার ক্ষেত্রেই লাভবান হবে। দেখা যাচ্ছে ডাক্তারদের সিদ্ধান্ত নিতে খুব সহজ হবে। তারপর দেখা যাচ্ছে এখানকার ডাক্তারদের মেডিকেল সিস্টেমটা এরকম, ধরেন আপনি কোন একটা সিমটম বললেন, কিছু বললেন, ডাক্তার সাথে সাথে এন্ট্রি করা শুরু করে দিছে। তো অটোমেটিক্যালি সিস্টেম থেকে সাজেশন আসে যে তুমি ওর এটা চেক করো, ওইটা চেক করো, ওইটা করো, এটা করো। অনেক ক্ষেত্রে হয় কি, যেমন ধরেন ডাক্তার হয়তো খেয়াল করতে পারছে না, যেটা হচ্ছে একটা সিম্পটম, ও আচ্ছা আপনার জ্বর আসছে, সিম্পল সিম্পল একটা ফ্লু, আর কিছু না। কিন্তু এর বাইরেও যে কিছু হইতে পারে প্রাথমিক অবস্থায় কিন্তু বোঝা মুশকিল। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আবার যখন দেখলেন যে আপনি সুস্থ হচ্ছেন, তখন দেখা যায় আবার চেক আপ করে দেখা যায় আপনার বড় ধরনের কিছু একটা হয়ে গেছে। কিন্তু যখন আপনার মেশিন আপনাকে সাজেস্ট করবে যে ওর এইখানে এখানে ভ্যালুগুলো এরকম আসতেছে, বা জিহ্বার কালারটা ভিন্ন আসতেছে, তো সবকিছু যখন ও চেক করতেছে, ওখানে অনেকটা প্রেডিকশনটা করতে পারে খুব ভালোভাবে। তো এই ক্ষেত্রে আপনার যেমন ধরেন আমাদের মেডিকেল সেক্টরে বলেন, সব জায়গায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা যায়। তারপর হচ্ছে আপনার ধরেন আরেকটা বড় ব্যাপার হচ্ছে ইনফরমেশন ট্রান্সমিশন করা। ধরেন কোথায় কোন জোনে, আমরা যদি ধরেন মোবাইলের মধ্যে যে কোনো ইন্টেলিজেন্ট কোনো সফটওয়্যার থাকে, অ্যাপ্লিকেশন থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে যদি আগের থেকে অ্যালার্ট করে, যেটা হচ্ছে সামনে হসপিটাল আছে অথবা সামনে কোনো করোনা ভাইরাসের প্রকোপ এরিয়া আছে, আপনি সাবধানে যান, হতে পারে বেনিফিটেড হবে মানুষজন। জি। তবে মেইনলি আমি যেটা হচ্ছে সাধারণত আমি মানে প্রধানত আমি যেটা হচ্ছে মেডিকেল সেক্টর গুলোর মধ্যে বা মেডিকেল ডিভাইস গুলোর মধ্যে অথবা ওর টোটাল ইনফরমেশন সিস্টেমটাকে আমি বলতে বলবো যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটাকে উন্নত করা হোক, করা হলে সেটা হচ্ছে চিকিৎসাটা অন্তত ভালো হবে। জি। আমরা জানি বাংলাদেশ ভিশন 2021 এবং আমাদের 2041 এই জায়গাতে বর্তমানে আমরা অবস্থান করছি, এবং 2030 নাগাদ আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে পৌঁছে যাব, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কিভাবে সহায়তা দিতে পারে বলে আপনি মনে করেন? আম, এই ভিশন 2021, 2041, 2030 এগুলো একটা সরকারের একটা খুব ভালো একটা উদ্যোগ। এবং এই ক্ষেত্রে যেটা হয়, আমি ওর সরকারি নথিপত্র ঠিক না, যেটা হচ্ছে রিলিজড পেপারটা, ওটা কিছুটা অংশে পড়ছিলাম, পুরোপুরি ঠিক সঠিকভাবে অবগত না, কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, পুরা বাকি বিশ্ব, বিশেষ করে ডেভেলপ কান্ট্রি গুলা যেভাবে আগায় যাচ্ছে, আপনি যদি ঠিক সেইভাবে আগাইতে না পারেন, তো সবসময় যেটা হচ্ছে, আমি যেমন ছোটবেলা থেকে শুনে আসতেছি বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আমি এখন বুড়ো হয়ে যাচ্ছি, আর কিছুদিন পর হয়তো আমার দাঁত টাত পড়ে যাবে। কিন্তু এই ডেভেলপিং
সেকশনটা আর কখনই ডেভেলপ হবো না। তো এইটুকু করার জন্য যেটা হচ্ছে আপনাকে ছুটন্ত ঘোড়ার সাথেই ছুটতে হবে, ডেভেলপ কান্ট্রির সাথে ম্যাচ করানোর চেষ্টা করতে হবে, তারপর আপনি ডেভেলপ হতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে প্রত্যেকটা দেশে যেমন এইখানে সমস্ত সেক্টরে সমস্ত কিছুতেই আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখি। জাপানে গেলাম, জাপানেও দেখা যায় ওর মাগ তারপর হচ্ছে কাপ সবকিছুর মধ্যে কিছু না কিছু টেকনোলজি আছে যেটা সবগুলো জিনিসগুলো প্রত্যেকটা জিনিসগুলোকে ইন্টেলিজেন্ট করে ফেলতেছে। তো এত কিছু করার পর সমস্ত দেশগুলা মানে ডেভেলপ কান্ট্রি গুলা উপরের দিকে উঠে যাচ্ছে আর আমরা এখন নিচের দিকেই আছি। তো এর জন্য যেটা হচ্ছে আমাদেরকে টেকনোলজির দিক থেকে উন্নত করতে হবে এবং সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অ্যাড করাটা খুবই জরুরি এবং সরকার এটা যে উদ্যোগটা নিয়েছেন এটার জন্য আমি সাধুবাদ জানাই, খুব ভালো উদ্যোগ নেওয়া আছে। এবং এর মধ্যে আমি কিছু গোল করছি যে ওনাদের সরকারি পেপারে, হোয়াইট পেপার গুলোতে। তো সেই গোলগুলোর মধ্যে আমি কিছু লিখে লিখছিলাম। সেটা হচ্ছে ওনার 6টা স্ট্র্যাটেজিক পিলার তৈরি করছে। তার মধ্যে একটা আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্কিলিং অ্যান্ড রিস্কিলিং ফর এআই, ডেটা অ্যান্ড ডিজিটালাইজেশন ইনফ্রাস্ট্রাকচার, এথিক্স, ডেটা প্রাইভেসি সিকিউরিটি, ফান্ডিং অ্যান্ড এক্সেলারেটিং এআই স্টার্টআপস। এই 5 নাম্বার পয়েন্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা হচ্ছে আপনার যেমন ফিনল্যান্ডে যেটা হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু ফান্ড থাকে, সরকার থেকেই ফান্ড দেওয়া হয়। সেটা হচ্ছে যারা মাস্টার্স করতেছে, ব্যাচেলর করতেছে অথবা পিএইচডি করতেছে, যাই করুক, তো নতুন কিছু তৈরি করছে, ইনোভেট করতেছে, কিংবা নতুন কোনো আইডিয়া নিয়ে আসছে, বিজনেস আইডিয়া হতে পারে, কিছু টেকনোলজিক্যাল আইডিয়া হতে পারে, যে কোনো ধরনের কিছু হতে পারে। নতুন কোনো আইডিয়া আসে যেটা দিয়ে আপনার কর্মসংস্থান করা সম্ভব, বিজনেস করা সম্ভব। তো সেটাকে আমরা বলছি স্টার্ট আপ। তো ওরা স্টার্ট আপের জন্য 3 থেকে 6 মাস পর্যন্ত একটা ফান্ড দিয়ে দেয়। এই ফান্ডটা খুব সামান্য পরিমাণে বলা যায়। মানে ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন যদি এরকম হয় যে আমরা 3জন মিলে কাজ করলাম বা আমি আর আপনি মিলে কাজ করলাম, 2জন মিলে কাজ করলাম, 2জনে 6 মাসের স্যালারিটা পাবো এবং আনুষঙ্গিক যে যন্ত্রপাতি আমাদের লাগবে বা যে জিনিসপত্র লাগবে সেগুলো খরচটা আমাদের দিয়ে দিবে এবং সাথে সাথে যেটা হচ্ছে একটা ফ্রি অফিস স্পেস দিয়ে দিচ্ছে। তো এই 6 মাস আমি একটা ফ্রি অফিস স্পেসের সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে, ইন্টারনেট বলেন, ডিভাইস বলেন, সবকিছু সুযোগ সুবিধা আছে। এখন আমার আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করব, করার পরে 6 মাসের মধ্যে আমি চেষ্টা করব যেটা হচ্ছে নিজে একটা বিজনেসটাকে দাঁড় করাতে। তো এইটা যখন হয় তখন দেখা যাচ্ছে নতুন নতুন কোম্পানি গ্রো করতে পারে। তো বাংলাদেশের মুশকিল হচ্ছে, সমস্যাগুলো যেটা হয়, মেধাবী ছাত্র অনেক, অনেক ছেলে মেধাবী এবং অনেকে অনেক কিছু করতে পারে। তো কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে যখন কিছু করতে যায় বেশ কিছু টাকার দরকার পড়ে, যেটা হয়তো সাপোর্ট করা সম্ভব হয় না। আর বিশেষ করে আপনি 6টা মাস কাজ করবেন, ছেলেদের ক্ষেত্রে যেটা হয় পরিবার সাপোর্ট যখন দিতে হয় তখন দেখা যাচ্ছে এই সুযোগটা কিন্তু হয় না। তখন দেখা যাচ্ছে 5,000 টাকা কিংবা 10,000 টাকার স্যালারি পাবে এরকম যে কোনো একটা কাজ পাইলেই চলবে, আমার ইনোভেশনের দরকার নাই। কিন্তু যখন আপনি স্টার্ট আপের একটা ফান্ডিং দিচ্ছেন তখন সেই ক্ষেত্রে এই নতুন নতুন কোম্পানি গ্রো করবে। নতুন কোম্পানি যখন গ্রো করবে তখন দেখা যাচ্ছে এর সাথে আমি নিজে একটা কোম্পানি করলে বা কিছু করলে আমি আরো 4-5 জনকে জব দিতে পারবো, চাকরি দিতে পারবো। তো এইভাবে করে যত বেশি হবে তত বেশি নতুন নতুন সেক্টর গ্রো করবে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমার যত ধারণা যদি এগুলো যদি সঠিকভাবে মনিটরিং করা যায় তাহলে খুব ভালো হয়। ভালো হয় মানে হচ্ছে আহ, বিশেষ করে আপনি জানেন এটা বাংলাদেশে মিস ইউজটা খুব বেশি হয়। তো যার জন্য সরকারের একটু একটু কঠিন ভাবে বলেন একটু মনিটরিং করা দরকার, যে ফান্ডটা আমি দিচ্ছি সেই ফান্ডটা ঠিক মতো কাজে লাগতেছে কিনা, কিংবা লাগলেও কাজ করা শেষের পরে আরো কিছু লাগবে কিনা সেগুলো একটু মনিটরিং করা দরকার। তাহলে মনে করা যায় যে বা ধরা যায় যে একটা সময় 2041 লাগবে না, 2030-এর মধ্যে হয়তো ডেভেলপ কান্ট্রির মধ্যে পৌঁছানো সম্ভব হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কিছু দর্শকদের কোশ্চেন পড়ে নিব। আমাদের সাথে অনেক দর্শক বর্তমানে যুক্ত আছেন। তার মধ্যে একজন কোশ্চেন করেছেন সাজিয়া পারভেজ, হাউ ক্যান উই ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আওয়ার ডেইলি লাইফ? আচ্ছা, আম, মজার ব্যাপার হচ্ছে কি, যেমন আমরা প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ করি কিন্তু আমরা জানি না, বুঝি না। যেমন আপনি মোবাইল ফোন ইউজ করতেছেন, ফেসবুক ইউজ করতেছেন, প্রত্যেকটা সেটা ফেসবুক বলেন
ফেস অ্যাপ বলেন, ক্যামেরা বলেন, সবকিছুর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা আছে। যার জন্য দেখা যায় আগেকার নর্মাল ক্যামেরা 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যেত যেই ধরনের ছবি আসতো, এখন আপনি সুইট সেলফি, এরপরে অন্যান্য ক্যামেরা লাইটিং কন্ডিশন সবকিছু অটোমেটিকলি সে কি করে অ্যাডপ্ট করে সেন্সর, কিছু সেন্সর দিয়ে, লাইট সেন্সর দিয়ে সেটা হচ্ছে পুরো এনভায়রনমেন্টাল লাইটিংটাকে কন্ডিশনটা সে যাচাই করে নেয়, করে তারপর সেটা হচ্ছে আপনার চেহারাটা কতটা সুন্দর আসে সেটাকে ফুটাই তোলার জন্য চেষ্টা করে। এখানে কিছু অ্যালগরিদম কাজ করে, এইটা একটা। এরপরে মজার ব্যাপার হচ্ছে দেখেন, খুব ভালো করে খেয়াল যদি যদি খেয়াল করেন, ফেসবুক যখন আপনি ইউজ করতেছেন তখন আপনি যেই ধরনের জিনিসপত্র সার্চ করছেন অথবা করেন, যেমন ধরেন আপনি শাড়ি কাপড় অথবা জামা কাপড় এইগুলা ড্রেস দেখতে পছন্দ করেন বেশি, আপনাকে দেখবেন যে ড্রেসের অ্যাড গুলা বেশি আসতেছে, ওই ধরনের পেজ গুলো অ্যাড গুলো আসতেছে। এটা হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতেছে, যে আপনাকে বোঝাচ্ছে হচ্ছে একটা ইন্টেলিজেন্স এজেন্ট আপনাকে রিড করতেছে, আপনার মাইন্ডটা রিড করতেছে, পরে সেই ধরনের আউটপুট আপনাকে দিচ্ছে। যেমন আপনি রেস্টুরেন্ট খোঁজ করতে সার্চ করবেন, গুগলে সার্চ করেন, দেখা যাবে যে আপনার আশেপাশের হয়তো কোনো রেস্টুরেন্টের নাম দিচ্ছে, অথচ আমি এখানে যখন সার্চ করি আমার আশেপাশের রেস্টুরেন্টের নাম দিচ্ছে। কোথায় আছি আমি, ডিভাইসটা আমাকে জানে যে আমি এই ফিনল্যান্ডে আছি, আপনি আছেন ঢাকাতে। জি। আহ, এই অবস্থায় আমরা আরেকটি কোশ্চেন নিতে চাচ্ছি। কোশ্চেন করেছেন এমডি শাকিল তালুকদার। উনি বলছেন যে আমরা আহ, নতুন যারা পিএইচডি গবেষণায় আসতে চাই তাদের কি করণীয়? আম, মানে ফিনল্যান্ডে আসতে চান এরকম কি, আহ, মনে হচ্ছে ওনার অথবা কোশ্চেন বাইরে? সেটাই। আচ্ছা, আহ, বাইরের ক্ষেত্রে যেটা হয় কি, যেমন আহ, এখানে বিশেষ করে ফিনল্যান্ডের অবস্থাটা এরকম, যেটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে গবেষণা ভিত্তিক। তো আপনি ব্যাচেলর করেন অথবা মাস্টার্স করেন, পিএইচডি করার জন্য আপনাকে মাস্টার্স থাকতে হবে, এখানে অন্তত থাকতে হবে। আপনার ইউকে এর কিছু কিছু ইউনিভার্সিটি, ইউএস এর কিছু ইউনিভার্সিটিতে আপনার ব্যাচেলর করে আপনি পিএইচডি করতে পারেন। তবে প্রধান শর্তটা হচ্ছে যে আপনার কিছু পাবলিকেশন থাকতে হবে যে রিলেটেড আপনি কাজ করতে চান। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি আসতে চান, কোন প্রফেসর আন্ডারে কাজ করতে চান, সেই প্রফেসর কি ধরনের কাজ করে সে রিলেটেড যদি আপনি মনে করেন যে আপনি ওই ধরনের রিলেটেড কাজ করেন বা কাজ করতে আগ্রহী, তো সেই ক্ষেত্রে আপনাকে ওই ধরনের মোটিভেটেড হয়ে ওই ধরনের জাস্ট ওনাকে সরাসরি আপনি ইমেল করতে পারেন, প্রফেসরকে সরাসরি ইমেল করতে পারেন, আমি মোটিভেটেড বা আমি আসতে চাই, এই ধরনের কাজ করতে চাই, এভাবে কাজ করতে চাই। আর সেই ক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি যখন আপনার কোনো পাবলিকেশন থাকবে এবং সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালে, এবং একটু হাই স্ট্যান্ডার্ড থাকতে হবে, মানে যার মিনিমাম একটা থাকতে হবে আর কি, আর এর সাথে আইস লাগবে। জি। আমরা আবার আমাদের কোশ্চেন পর্বে চলে আসি। একটি গবেষণায় উঠে এসেছে 2030 সাল নাগাদ 400 থেকে 800 কোটি মানুষ জবলেস হয়ে যাবে ডিউ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর প্রেক্ষাপটে আপনি কিভাবে বলতে চাচ্ছেন বা এই প্রেক্ষাপটটি আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা সম্ভবত ম্যাকিনজি গ্লোবাল ইনস্টিটিউটের তথ্য দেওয়া আর কি। তো ওইটাতে সম্ভবত 400 থেকে 800 মিলিয়ন হবে, মানে 40 থেকে 80 কোটি টাকা মানুষের মতো। জি। 400 কোটি অনেক বড় একটা অ্যামাউন্ট। তো আহ, এটার আমি আসলে কোনোভাবেই দেখছি না, কারণ এই ধরনের গবেষণাগুলো সাধারণত দেখা যায় কি টেকনোলজি নিয়ে কাজ করে না, এই ধরনের মানুষজনই গবেষণা করে সাধারণত, সোশ্যাল সায়েন্সের, সোশ্যাল ওয়ার্ক, এই ধরনের মানুষজন বেশি গবেষণা করে। তো ওনারা, আমি ঠিক বুঝি না কিভাবে করে। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমরা এটা, এই 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 জিনিস নিয়ে আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, ছোটবেলায় আপনিও ছোটবেলায় দেখছেন, যেটা হচ্ছে একটা সময় সারা বিশ্বে একই কথা প্রচলিত ছিল যে কম্পিউটার আসছে তো জবলেস হবে, যারা টাইপরাইটার করতো, শর্ট হ্যান্ড করতো তারা জবলেস হয়ে যাবে, এটা সেটা হাবি যাবে। খেয়াল করে দেখেন কিছুই হয় নাই, নতুন নতুন সেক্টর তৈরি হয়েছে জবের, ফোন কোম্পানি আসছে,
কম্পিউটার কোম্পানি আসছে, নানান রকম সফটওয়্যার কোম্পানি আসছে, জব তৈরি হয়েছে। তো এইখানে যেটা হয় কি, আপনি 400 থেকে 800 মিলিয়ন জবলেস হয়ে যাবে ঠিক তা না। আপনার যদি হিসাবটা করেন 2030 কিন্তু অনেক বড় সময়। এই সময়ের মধ্যে বেশ অনেক মানুষ রিটায়ার্ড হয়ে যাবে। তারপর আবার হচ্ছে আপনার ধর নতুন নতুন সেক্টর গ্রো করবে, তৈরি হবে। আমি আমি ধরেন একটা সফটওয়্যার তৈরি করলাম বা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, সেই অ্যাপ্লিকেশনে আমার কিছু লোক লাগবে। কোন একটা সার্কিট তৈরি করলাম, কোন একটা ডিভাইস তৈরি করলাম, সেইগুলো ডিভাইস তৈরি করার জন্য আমার একটা ইন্ডাস্ট্রি লাগবে। তো এরকম নতুন নতুন অনেক সেক্টর গ্রো করবে, অনেক ধরনের কোম্পানি তৈরি হবে, যেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো আপনার খেয়াল করার দরকারই পড়বে না যে 400 কোটি বা আপনার 400 মিলিয়ন বা 800 মিলিয়ন জবলেস হবে তা না, দেখা যায় 1200 মিলিয়ন হয়ে গেছে আপনার জব পাচ্ছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেমন ধরেন এই একটা লম্বা সময় পিরিয়ড ধরা হয়, লম্বা সময় থেকে ধরা হয়। এই লম্বা সময়ের মধ্যে আপনি কিন্তু একটু একটু করে 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 আপডেট হচ্ছে। যেমন আগে আমরা যেটা হচ্ছে বাটন সিস্টেমের মোবাইল ইউজ করতাম, এখন সবাই টাচ মোবাইল ইউজ করে। টেকনোলজি কিন্তু চেঞ্জ হচ্ছে, মানুষ কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। এবং এই লম্বা সময়টা ধরা হয় এই জন্য যদি মানুষ অনেক সময় পাবে আপডেট হয়ে যাওয়ার জন্য। ঠিক এইগুলার উপরে এই ধরনের তথ্যের উপর ভিত্তি করে আসলে ঘাবড়ানোর কিছু নাই, আর অথবা হতাশ হওয়ার কিছু নাই। বরং এইভাবে চিন্তা করা উচিত যে হচ্ছে নতুন নতুন সেক্টর আসবে, নতুন নতুন মানুষ জব পাবে, নতুন নতুন কাজ তৈরি হবে, আমরা একটু আগায় যাব। ডেফিনেটলি আপনার আপনার সাথে আমি একমত পোষণ করছি, কারণ আপনি একটু আগেই বলেছেন যে আমরা আগে দেখতাম যে সরকারি অফিসগুলিতে টাইপরাইটার মেশিন ছিল, কিন্তু সেখানে আমরা দেখতাম যে একটা রুমের মধ্যে অনেকগুলি টাইপিস্ট বসে থাকতো, কিন্তু কম্পিউটার আসার পর কিন্তু এখন আমরা দেখি যে সেটা কিন্তু একটা কম্পিউটারের মধ্যেই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট গুলি চলে আসছে। সেখানে কিন্তু আপনার জবলেস কিন্তু হয়েছে, কিন্তু ইন দা মিন টাইম গতানুগতিক ওয়েতে এখন মানুষ কিন্তু আপনার স্কিল, যেটা আপনি এইমাত্র বললেন যে স্কিল ডেভেলপমেন্ট, যে আস্তে আস্তে করে আপনাকে একটু একটু করে শিখে নেওয়া, এটা এটা মানে অত্যন্ত। জি। এইটা ঠিক কথা। আর ব্যাপারটা হচ্ছে যখন আপনার ওই টাইপরাইটার যখন ছিল, তখন যারা টাইপ রাইটিং করতেন তাদের কিন্তু এইভাবে হয় না যে তাদেরকে জব থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে আপডেট করা হয়েছে, নতুন অন্য কোথাও সেক্টরে অন্য কোথাও বসায় দেওয়া হয়েছে, বা অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, অথবা কম্পিউটার শেখানো হয়েছে। এইভাবে করে আপডেট করতে হবে। জি। আহ, আপনি দীর্ঘ 13 বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গবেষণা করছেন বা কম্পিউটার সায়েন্সের উপরে গবেষণা করছেন। একজন শিক্ষার্থী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে চাইলে তার ভেতরে কি কি গুণাবলী থাকতে হবে, অথবা সে কোথা থেকে শুরু করবে বলে আপনি মনে করছেন? গুণাবলী মানে ব্যাপারটা হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে আপনার ইন্টেলিজেন্সিটাকে আপনাকে রূপান্তর করতে হবে আর্টিফিশিয়াল ভাবে অন্য কোনো একটা মেশিনের মধ্যে। তো কিছুই না, ছোটবেলা থেকে ঠিক মতো পড়াশোনা করলেই হয়ে যায়। পড়াশোনা করতে বলতে আমি শুধুমাত্র সায়েন্সের জিনিসগুলোই বলতেছি, যে শুধু সায়েন্স না, সবকিছুই। কারণ ইন্টেলিজেন্সি আমাদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ইন্টেলিজেন্সি থাকে। সেটা আর্টে হোক অথবা সায়েন্সে হোক, যে কোনো কিছুতেই হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথম ম্যাথমেটিক্সটা একটু জোর দেওয়া উচিত, একটু ভালো করে বোঝা উচিত, ফিজিক্স ম্যাথমেটিক্স এগুলা। আর হচ্ছে মোটিভেশন, মোটিভেশন থাকলেই হবে, না বাকি তাহলে আর কিছু দরকার পড়ে এখানে না। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস চলে আসছে যে যদি কোনো বিজনেস রিলেটেড স্টুডেন্ট যদি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি তার ক্যারিয়ার করতে চায়, বা হ্যাঁ, বিজনেসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সে কিভাবে ব্যবহার করতে পারে, এক্ষেত্রে কি তার কি কোনো সুযোগ আছে কিনা যে তার ক্যারিয়ারে অবশ্যই, এটাকে ইনক্লুড করা, সেটা সেটা অবশ্যই, উনি অবশ্যই আছে। কিভাবে করতে পারে? জি। আহ, যেমন আমার একজন কলিগ ছিলেন, পিএইচডি স্টুডেন্ট ছিলেন। তো উনি ব্যাচেলার করেন, মাস্টার্স করেন, দুটাই সোশ্যাল সায়েন্স থেকে। পিএইচডি করেন কম্পিউটার সায়েন্সে। আমার তো মজার ব্যাপার হচ্ছে, আমি একটু অবাক হইলাম যে কিভাবে সম্ভব, মানে কিভাবে কি সম্পূর্ণ আরেকটা বিভাগ থেকে আসছে। তো পরে দেখলাম যেটা হচ্ছে উনি সোশ্যাল সায়েন্সের মধ্যে
কম্পিউটার সায়েন্সটাকে অথবা এই বিগ ডেটা সায়েন্স এইটাকে কিভাবে ইউজ করা যায় তার উপর পিএইচডি করেন। তো ওনার মেজরটা সোশ্যাল সায়েন্সই ছিল, শুধুমাত্র ইউজটা অথবা টুলসটা হিসেবে সে কম্পিউটার সায়েন্সটাকে ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে ঠিক একইভাবে বিজনেসের স্টুডেন্টও একজন ঠিক এই কাজটাই করতে পারে। আমাদের যেটা হয় কি মুশকিলটা হয়, যেমন ধরেন আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো বিজনেসে অনেক কিছু আমি হয়তো অ্যাকাউন্টিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, অনেক কিছুই বলেন হয়তো বুঝি, কিন্তু অত ডিপলি পড়া হয় নাই। কিন্তু বিজনেস স্টুডেন্ট যিনি, উনি কিন্তু জানেন উনার কি দরকার, কিভাবে এটা মোটিভেট করা দরকার, বা কি ধরনের ইন্টেলিজেন্ট মানে মেশিনটাকে কি ধরনের ভাবে ইন্টেলিজেন্ট করলে ওনার কাজে সুবিধা হয়, এটা উনিই ভালো জানেন। তো উনি যদি সেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউজ করতে চায় এবং সেই সম্বন্ধে কিছুটা যদি জ্ঞান আহরণ করে, তাহলে কিন্তু দেখা যায় একটা মিরাকল, মিরাকল ঠিক না, মানে নতুন কিছু হবে আর কি। এই অবস্থায় আমরা আরেকবার দর্শকের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে এমডি শাকিল তালুকদার উনি আবার একটি কোশ্চেন করেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে পার্থক্যটা কি? আহ, পার্থক্য আসলে যেটা হচ্ছে দুইটা প্রয়োগ এবং দুইটা শব্দের। যেমন আমি আসলে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন নিয়ে কাজ করি, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন এবং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করি, রিয়েলিটি নিয়ে কাজ করি। এর সাথে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে টুলস হিসেবে ব্যবহার করি। তো এর মধ্যে যেটা হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়েলিটিটা যদি সহজভাবে বোঝাতে চাই, এটা হচ্ছে এইরকম একটা ভার্চুয়াল একটা ওয়ার্ল্ড, একটা ভার্চুয়াল একটা অবজেক্ট অথবা এনভায়রনমেন্ট কিছু একটা হবে, যেটা হয়তো আপনার সম্পূর্ণভাবে রিয়েল না। যেমন আমি এখন সবকিছু যা দেখতে পাচ্ছি সব রিয়েল, রিয়েল ওয়ার্ল্ডে, কিন্তু এটাকে যদি ধর প্রতিস্থাপন করা যায় ভার্চুয়ালি, আপনি যদি দেখতে পাচ্ছেন কিন্তু ফিল, ওইটাকে আমি বলছি ভার্চুয়াল রিয়েলিটি। যেমন আমার পিএইচডির মজার টপিকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাফেক্টিভ ইন্টারাকশন ইন ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আমি কিভাবে অ্যাফেক্টিভ ইন্টারাকশনটা অ্যাড করতে পারি কিছু হ্যাপটিক ডিভাইসের মাধ্যমে। ধরেন আপনার সাথে আমি এখন কথা বলতেছি, এটা 2 ডাইমেনশনাল স্পেসে দেখতেছি, দ্বিমাত্রিক ভাবে দেখতেছি, জাস্ট শুধু একটা ছবি। এখন এইটাকে যদি আমি 3 ডাইমেনশনাল দেখি, যেমন এখন আমি দেখতে পাচ্ছি আমার হাতের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছু দেখতে পাচ্ছি। যদি 4 ডাইমেনশনাল যদি হয়, যদি সময়টাকে সহ যে আমি হাত মুভ করতেছি, এগুলো যদি আমি সরাসরি দেখতে পারি, তো আমার কাছে মনে হয় যে এটা আমি একটা রিয়েল ওয়ার্ল্ডেই এক্সিস্ট করতেছে। তো মজার ব্যাপার হচ্ছে মানুষের ব্রেইন যা দেখে যা শোনে সেটাকে বিশ্বাস করার চেষ্টা করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইগুলো হচ্ছে সেন্সর গুলো থেকে, চোখ বলেন কান বলেন, এই সেন্সর গুলো থেকে সেই ইনফরমেশন নিয়ে একটা নিজস্ব একটা জগৎ তৈরি করে। তো ঠিক একইভাবে ধরেন আপনি একটা গোগলস পড়লেন, যেটাতে আপনি নতুন একটা ওয়ার্ল্ড দেখতেছেন, সেখানে আপনি মুভ করতেছেন, কিছু একটা হচ্ছে। পুরাপুরি যদি 3 ডাইমেনশনাল দেখেন, 4 ডাইমেনশনাল যদি দেখেন, তখন সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে আসলে আপনি ওই ওয়ার্ল্ডেই এক্সিস্ট করেন। এইটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখন মজার ব্যাপার হচ্ছে যেমন এর মধ্যে যদি আমি কিছু এক্সট্রা কিছু অ্যাড করি, যেমন ধরেন টাচ, আমি হ্যান্ডশেক করলাম আপনার সাথে, রিয়েলি যখন হ্যান্ডশেক করি আমি কিন্তু বুঝতে পারি যেটা হচ্ছে আমরা হ্যান্ডশেক করছি, ছোঁয়া লাগতেছে। সেই ক্ষেত্রে আমাদের টেম্পারেচার প্লাস হচ্ছে হিউমিডিটি বলেন, সবকিছুই, প্রেশার, এগুলো কিন্তু আমরা অনুভব করতে পারতেছি আমাদের রেসেপ্টরের মাধ্যমে। ঠিক এই কাজগুলো যদি আমি কোনো ডিভাইস দিয়ে, যেমন আমি কিছু গ্লোভস বানাইছি, কিছু হ্যাপটিক ডিভাইস বানাইছি, যেগুলো থেকে আপনি হ্যান্ডশেক, টাচ, এই ধরনের অনেক কিছু ফিল করতে পারবেন। আমি এখন টাচ করলাম, আপনার কাছে কোনো একটা ডিভাইস আপনাকে প্রেশার দিল, সেটা আপনি বুঝবেন যেটা হচ্ছে আপনাকে আসলে আমি হ্যান্ডশেক করছি অথবা টাচ করছি। তো এই ধরনের ফিল গুলো যদি নিয়ে আসা যায়, যেমন এখন দেখেন আমি আমি এত দূর থেকে, ফিনল্যান্ডে, আপনি ঢাকাতে, এত দূরের থেকে আমরা কথা বলছি, মনে হচ্ছে যে একবারে এই রুম আর সেই রুম, পাশাপাশি রুমে আমরা বসে আছি। কিন্তু যখন আমি ভার্চুয়াল রিলেটেড এই কাজটা করব 3D-তে, তখন আমার কাছে মনে হবে যে আমরা একই রুমে, একই পাশাপাশি বসে আছি। এখন যদি আমাকে ছোঁয়া যায়, যেমন আমরা যেটা করি, কল্পনা কিছু একটা দেখলাম অথবা ঘুমাইলাম, তখন আমরা চিমটি কাটি যে আমরা আসলে কি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি। তো ঠিক একইভাবে ছোঁয়াটা ওইভাবে কাজ করে। তো আমার ওই পিচের কাজটাও ঠিক এই জিনিসগুলা নিয়ে।
এরপর আছে ইমোশন ডিটেকশন করা, যেমন ধরেন আপনি কি ধরনের ইমোশন শো করতেছেন, মানে ফিল করতেছেন, ইমোশনালি কি ধরনের ফিল করতেছেন শরীর ভিতর থেকে, মনের থেকে, ব্রেনে কিভাবে চিন্তা করতেছেন, সেগুলাকে যদি আমি মেশিন যদি রিড করতে পারে, সেক্ষেত্রে ওইভাবে যদি আমার আহ কিছু ফিডব্যাক দেয়, হয়তো আমি আমিও পজিটিভলি রিয়াক্ট করবো। মানে এমন হতে পারে, যেমন ধরেন আপনার সাথে আমি কমিউনিকেশন করতেছি, এখন কথা বলতেছি, কোনো কারণে মন খারাপ হয়ে গেল। এখন আমার যদি এনভায়রনমেন্ট অথবা কোনো ডিভাইস বা কিছু সবকিছু বা মেশিন যদি আমাকে সুন্দর করে কিছু একটা রিপ্রেজেন্ট করে, হয়তো আমি মন ভালো হয়ে যাবে। তো এই জিনিসগুলো ভার্চুয়াল রিয়েলিটিতে করা সম্ভব। এবং মজার ব্যাপার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বলেন আর যাই বলেন, এর মধ্যে সমস্ত জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই মানে থাকে কিছু না কিছু ভাবে। আপনি কি দেখতেছেন, কিভাবে দেখবেন, কিভাবে রিপ্রেজেন্ট করবেন। অনেক ধন্যবাদ। একটু জটিল হয়ে গেল না? না, ঠিক আছে। আচ্ছা। দর্শকরা আশা করি উপভোগ করছে প্রোগ্রামটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আমরা সকলেই প্রভাবিত হই, বিশেষ করে ইয়ং জেনারেশন। আপনি কি মনে করেন এটা মানবিক বৈশিষ্ট্যগুলিকে তিলে তিলে বিনষ্ট করে দিবে, না মানবতার জন্য একটি একটি হুমকি স্বরূপ হিসেবে ভবিষ্যতে কাজ করতে পারে? এটা এটা বলাটা মুশকিল। মানে এটা ধারণা, এই ধরনের প্রশ্নের ভিত্তিগুলো আসছে, আমি যতদূর বুঝতে পারতেছি সেটা হচ্ছে আপনার অনেকেই ধারণা করে যেটা হচ্ছে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় প্রয়োগ করা হয়, মেশিন যখন ইন্টেলিজেন্ট সেটা শো করবে, তখন দেখা যাবে হয়তো ইয়াং জেনারেশন বলেন বা মানুষ নিজের থেকে চিন্তা করাটা ছেড়ে দিবে বা কমিয়ে ফেলবে। তো সেই ক্ষেত্রে নিজের মধ্যে থেকে রিজনিং পাওয়ারটা কমে যাবে, তারপর হচ্ছে মেমোরি পাওয়ারটা কমে যাবে, যেটা হয়তো পরবর্তীতে সে বড় বড় চিন্তা করতে হয়তো টায়ার্ড ফিল করবে। তো এগুলো একটা কারণ চিন্তা করার, যেটা হয়তো মানবিক গুণাবলীকে নষ্ট করে দিবে। কিন্তু যদি অন্যভাবে চিন্তা করে, এটা ঠিক মানবিক গুণাবলীকে নষ্ট না করে এর উল্টাটাও করতে পারে, বাড়ায়ও ফেলতে পারে। এইভাবে, যেমন ধরেন আহ, আমি কোথাও যাব, আমি জাস্ট মোবাইলের মধ্যে সার্চ করতেছি যে রুটটা কি হবে। আমি কোনো জায়গায় একটা মাঝখানে কোনো একটা রাস্তার মধ্যে আটকে গেছি, অথবা কোনো জায়গায় মিস করে ফেলছি হয়তো কিছু। এখন আমি ওইখান থেকে কিভাবে বাসায় আসবো? যদি এই জিনিসটা আমাকে কি করতে হয় যে, বাংলাদেশে যেটা হচ্ছে মানুষ সবাই জিজ্ঞেস করে 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 যায়, এখন প্রত্যেকটা মানুষ যখন অনেস্ট হবে, তখন আপনি বলতে পারেন যে আপনি ঠিক ঠিক রাস্তা ধরে আপনি আপনার বাসায় আসবেন। না হলে কিন্তু এখানে আমাকে মেশিনটা কি করতেছে, মোবাইলে বলেন সবকিছুতে আমাকে পুরো রুট প্ল্যান দিয়েছে, কোন রুটে গেলে কম সময় যাওয়া যাবে, কোনটাতে খরচ কম হবে। এই সমস্ত কিছু জিনিসগুলো ও তৈরি মানে নিজে নিজেই আইডেন্টিফাই করতেছে যে আমি এখন কোথায় আসছি, কোথায় যাব, শুধুমাত্র তাই বলে কিভাবে গেলে আমার জন্য ভালো হয়, সবকিছু ও মেজার করতে পারতেছে। এরপরে ধরেন সার্চ ইঞ্জিনে যদি কথা চিন্তা করেন, গুগল বলেন, এছাড়া অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে যারা প্রোঅ্যাক্টিভ সার্চিংটা ইউজ করে। প্রোঅ্যাক্টিভটা হচ্ছে এরকম, ধরেন আপনি রেস্টুরেন্ট লিখে সার্চ দিচ্ছেন, পিজা রেস্টুরেন্ট অথবা কিছু একটা পিজা শপ, কিছু একটা লিখছেন, ওর আশেপাশে কি থাকতে পারে ও নিজে অটোমেটিকলি সার্চ করে করে আপনার কিছু ইন্টেলিজেন্স ইউজ করে দিয়ে দিচ্ছে। এখন আপনি কি বলতে চাচ্ছেন এইটাতে মানবিক গুণাবলী নষ্ট হবে? নষ্ট হওয়ার কোনো কারণ নেই, বরং যেই কাজটা তাকে 2 দিন 3 দিন ঘুরে ঘুরে বের করতে হতো, সেটা সাথে পারতেছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ধরেন এরকম হয় আমাদের মাঝে মাঝে যে আমরা বলি পেটে আছে মুখে আসতেছে না কথা, মেশিন যদি বুঝতে পারে আপনাকে কিন্তু হেল্প করবে, দেখা যাবে আপনি বলার আগেই ও আপনার জন্য ইনফরমেশন রেডি করে রাখছে। তো ওইসব ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যদি এখন খেয়াল করেন ছোট বাচ্চারা দেখেন সবসময় সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে আছে। তো এই মোবাইল গুলো যদি ধরেন ইন্টেলিজেন্ট হয়, ও নিজে থেকে কিন্তু যেসব সাইট গুলো দেখা উচিত না, যে ধরনের কন্টেন্ট ওতে দেখা উচিত না, সেগুলো অটোমেটিক সে চেক করা শুরু করে। যেমন ধরেন ওয়াই বলেন বা এই ধরনের আরো ধরনের কোম্পানি আছে যারা অটোমেটিক এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। অটোমেটিক আপনার ফেস, যখন আপনি মোবাইলে কথা বলছেন, ফেস ডিটেক্ট করতেছে। ফেস বলেন, আপনার মুভমেন্ট বলেন, এই মুভমেন্ট টাচ সবকিছু দিয়ে বিচার করার সময় আসলে এই ফোনটা কে ইউজ করতেছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। তো
তো এগুলা কে ইউজ করতেছে এবং তার করসপন্ডিং এ কি ধরনের ইনফরমেশন শো করা উচিত, কোনটা উচিত না। যেমন আপনি যদি কোনো ইন্টেলিজেন্ট কোনো যদি সিস্টেম না হয়, তো সেই ক্ষেত্রে রয়েছে কোনো একজন যে কোনো সাইট ওপেন করতে পারে, যে কোনো কিছু দেখতে পারে, হুট করে কিছু একটা চলে আসতে পারে, পর্ন চলে আসতে পারে, অন্য ধরনের যে কোনো কিছু চলে আসতে পারে, যেগুলো ওর ভায়োলেন্ট কিছু চলে আসতে পারে। কিন্তু যদি এটা ইন্টেলিজেন্ট হয়, যখনই বাচ্চার হাতে মোবাইলটা গেল, সাথে সাথে ও শুধুমাত্র বাচ্চাদের কবিতা, গান বলেন এই ধরনের টপিকস গুলোকে তুলে নিয়ে আসলো। এর মধ্যে আরো মজার ব্যাপার হচ্ছে যে ধরেন আমরা বাচ্চারা যখন সারাক্ষণ দেখেন আপনি গেম খেলছে, গেমগুলো যদি ইন্টেলিজেন্ট গেম হয়, যেটাতে মেমোরি বা ব্রেনের রিজনিং পাওয়ারটা বাড়াবে, এই ধরনের যদি কোনো রকম গেম হয়, অটোমেটিক যদি ও নিজে নিজে সাজেস্ট করে, যেমন আমি আমার ছোট ভাইনাকে দেখছি যে ও সামনে যেই ধরনের সাজেশন আসতে থাকে গেমে, ও সেটা ডাউনলোড করে সেটা খেলা শুরু করে। তো এইটা যদি আমার সিস্টেমটা যদি ইন্টেলিজেন্ট হয়, যেমন ছোট মানুষ, সাথে সাথে ধরো যে ওর মেমোরি বা রিজনিং পাওয়ার অথবা ব্রেনের কম্পিটিশন পাওয়ারটা বাড়াবে, এই ধরনের গেম গুলো যদি চলে আসে, ও কিন্তু ইন্টেলিজেন্ট হবে। জি। বরং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আর মানে ইন্টেলিজেন্স সিস্টেমটা ইউজ করা বেটার, নন ইন্টেলিজেন্ট মানে মূর্খ ডিভাইসের চেয়ে বুদ্ধিমান ডিভাইস ব্যবহার করা ভালো। আহ, এই সময় আমরা আরেকটি কোশ্চেন আপনার কাছে করতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ, একজন আমাদের সাথে কোশ্চেন করেছেন, সাদিয়া পারভেজ আবার কোশ্চেন করেছেন যে হাউ ক্যান উই ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর আওয়ার চাইল্ড এডুকেশন। আমি মানে কিছুটা উত্তর মনে হয় আগে দিয়ে ফেলছি। জি। যে যেহেতু বললাম যে ছোট মানুষ বলেন সবাইকে ওরা ডিভাইস ওরিয়েন্টেড হয়ে গেছে, যেমন এখানে বলেন ফিনল্যান্ডে বলেন, ওদের প্রত্যেকটা টেলিভিশনের মধ্যে ছোটদের বাচ্চাদের জন্য আপনার কিছু শিক্ষামূলক অনুষ্ঠান থাকে। এ ফর অ্যাপল, বি ফর বল, এই ধরনের কিছু করে গানে গানে সুরে সুরে করে করে দেওয়া হয়। এখন এই ব্রডকাস্টিং সিস্টেম তো হচ্ছে যে ও যেটা আমার যেটা খুশি সেটা আমি প্লে করব, সেটা চলবে। কিন্তু যদি ধরেন ইন্টেলিজেন্ট সিস্টেম হয়, টেলিভিশন যদি ইন্টেলিজেন্ট হয়, মোবাইল যদি ইন্টেলিজেন্ট হয়, ট্যাব যদি ইন্টেলিজেন্ট হয়, তো সেই ক্ষেত্রে সিস্টেম নিজে নিজ থেকেই, ডিভাইসটা নিজে থেকেই বাচ্চাকে শেখানোর জন্য শিখবে এরকম কিছু তুলে ধরবে, এবং তুলে ধরে তখন যেটা হচ্ছে ওইখান থেকে দেখে দেখে শিখবে। এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি বেশ কিছু বাচ্চার মধ্যে খেয়াল করছি, বাবা মা কি বললো শুনবো না, টিভিতে দেখাচ্ছে অথবা মোবাইলে দেখাচ্ছে, ও ঠিকই কপি করতেছে। তো এই জিনিসগুলো যদি ধরেন আপনার শিক্ষা, আমরা এটাও এক ধরনের উদ্যোগ, যেমন সরকার যেহেতু ভীষণ 2030 তারপর 2041 যে ধরনের গোল গুলা সেট করছে, সেগুলোর মধ্যে যদি বাস্তবায়ন করা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি অনেক ধরনের কোম্পানি তৈরি হবে, যাদের কাজ হবে। কিছু কোম্পানি হয়তো এরকম হতে পারে যে আপনি নিজেও শুরু করতে পারেন, এটা হচ্ছে বাচ্চাদের শিক্ষামূলক কোনো অ্যাপস অথবা গেম, যেগুলা বাচ্চারা আকৃষ্ট হবে, যেটার মধ্যে আপনি কিছু ইন্টেলিজেন্ট অপশন দিয়ে দেবেন বা ফিচার দিয়ে দেবেন, যার মাধ্যমে থেকে ও বাচ্চার সাইকোলজিটা বোঝার চেষ্টা করে, বুঝে বুঝে সেই ধরনের কন্টেন্ট গুলোকে পেশ করবে। অনেক ধন্যবাদ আপনাকে। এর পর্যায়ে যে আমরা যদি আবার প্রশ্ন উত্তরে যদি চলে আসি, তাহলে আমি এভাবে বলতে পারি যে সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা থেকে শুরু করে সেলফ ড্রাইভ কার ইত্যাদি জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করে নিচ্ছে। বিভিন্ন গবেষকরা বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল্ট ইন বায়াস, এ শিফট ইন হিউম্যান এক্সপেরিয়েন্স, দেন গ্লোবাল হ্যাকিং, আর্টিফিশিয়াল টেরোরিজম, আর্টিফিশিয়াল ম্যাস ডিস্ট্রাকশন ইত্যাদি বিষয়ে ক্ষতি সাধন করতে পারে, যা মানব সভ্যতার জন্য একটি হুমকি স্বরূপ। আপনি কি তাই মনে করছেন? এটা পুরোটা নির্ভর করছে আপনি কিভাবে ইউজ করতেছেন তার উপরে। যেমন আপনি চাইলেও গুগল আপনার ডাটা ইউজ করতেছে, ফেসবুক আপনার ডাটা ইউজ করতেছে, প্রত্যেকটা যতগুলো অ্যাপস ইউজ করছেন, আপনি যত ধরনের টেকনোলজি ইউজ করতেছেন, সমস্ত বড় বড় কোম্পানির গুলা ফিচার গুলো আপনি যেগুলো ফ্রি পাচ্ছেন, প্রত্যেকটাই আপনার প্রাইভেট ডেটা গুলা এক্সেস, আপনি যত পুরো দিনের সমস্ত ডেটা গুলা ওরা ওদের কাছে সার্ভারে স্টোর হয়ে আছে বা ওগুলো সেল করে। এখন সেল করে সেগুলো হচ্ছে যেটা আমি যতদূর জানি সেটা হচ্ছে অ্যানোনিমাসলি সেল করা সিস্টেম। সেটা হচ্ছে ধরেন কার ডেটা কিভাবে
কোন লোকেশন থেকে পাইছে, কিভাবে পাইছে, এগুলো না করে শুধুমাত্র মেজর মেজর কিছু ডেটাগুলো দেওয়া হবে, শুধুমাত্র অন্যান্য কিছু নতুন কিছু ফিচার অথবা নতুন নতুন কোনো অ্যাপ তৈরি করার জন্য, বা অন্য কোনো কোম্পানিকে যারা ধরেন সফটওয়্যার তৈরি করে তাদের জন্য, অথবা বিজনেস করতেছে, মার্কেটিং করবে, তাদের জন্য কিছু ডেটা বিক্রি করে। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলেও এগুলো হবে, না চাইলেও হবে। এখন মুশকিলটা হচ্ছে এই ডেটাগুলা বলেন বা এই ধরনের গুগল বলেন, সিরি বলেন, যাই বলেন, সবকিছুই যদি অন্যভাবে ব্যবহার করা হয় বা ধ্বংসাত্মক ভাবে যদি ব্যবহার করতে চায় তো করতে পারে, কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে আপনার শুধুমাত্র এটাকে ল দিয়ে, ইন্টারন্যাশনাল ল দিয়ে এটাকে আটকানো, যেটা প্রত্যেক বছরই সবকিছু চেক করা, এবং সেই ক্ষেত্রে আপনারা যেমন ইথিক্সটাকে প্রাধান্য দেওয়া হয়, ইথিক্যাল ভায়োলেশন হলেই সেটা হচ্ছে সেক্ষেত্রে ল এনফোর্সমেন্ট, যেটা হচ্ছে আপনার কোম্পানি ব্যান করা বলেন, তারপরে এটাকে সমস্ত, এগুলো আসলে অন্য কোনো উপায় নাই। কারণ এটা বায়াস হইতেই পারে যে কোনো মুহূর্তে। আপনার যেমন আগেও যদি খেয়াল করে দেখেন, কম্পিউটার তৈরি হয়েছে, সফটওয়্যার চলতেছে, খুব ভালো ছিল, হুট করে ভাইরাস চলে আসছে, কম্পিউটার ভাইরাস। অদ্ভুত একটা জিনিস, মানে ব্যাপারটা হচ্ছে আমি বলবো এটা শুধু শুধু করার দরকার ছিল না, কিন্তু এগুলো হচ্ছে, কেউ না কেউ কিছু না কিছু করবে, ডিস্ট্রাকশন কিছু না কিছু করবে। আপনি আগে যেটা চুরি ডাকাতি করতো, মাটির শীত কেটে করতো, এখন সেটা সফটওয়্যার করবে। তো এটাগুলোর জন্য আপনাকে কিছু প্রোটেকশন ব্যবহার করতে হবে, এছাড়া কোনো রাস্তা উপায় নেই। আর সবাইকে আমি বাংলাদেশের যারা বাংলাদেশের মানুষকে আমি একটু সতর্ক বানিয়ে দিচ্ছি, এই কারণে যেটা হচ্ছে আপনার, আমি খেয়াল করছি যেটা হচ্ছে ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এই ধরনের সোশ্যাল সিস্টেম আপনারা খুব বেশি ব্যবহার করেন, কোনো সমস্যা না, শুধুমাত্র প্রয়োগটা করেন, খুব বেশি করা উচিত না। আপনার প্রত্যেকটা জিনিসের মুভমেন্টের ডেটা গুলা বলেন, যাই কিছু বলেন, সবকিছুই কিন্তু চলে যাচ্ছে, আপনি ফ্রিতে পাচ্ছেন, এর মানে এই না যেটাকে আপনাকে সবকিছু ফ্রি দিয়ে দিছে। ব্যাপারটা হচ্ছে অনেকে এরকম গরু মেরে জুতা দান, আপনি নিজেও জানেন না আপনার কি কি সম্পদ চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আরেকটি কোশ্চেন নিব ইউকে থেকে। আমাদের সাথে যুক্ত আছেন মুনতাহা বুশরা। উনি কোশ্চেন করেছেন, হাউ ডু ইউ থিঙ্ক we can utilize artificial intelligence to minimize the losses business have incurred due to COVID? জটিল প্রশ্ন। কোভিডটা আসলে নতুন আসছে, এর জন্য ব্যাপারটা হচ্ছে এখনো হয়তো সেই ধরনের ইন্টেলিজেন্ট কোনো সিস্টেম বা ইন্টেলিজেন্সি ওইভাবে অ্যাপ্লাই করা সম্ভব হয় না সিস্টেমের মধ্যে। তবে বিজনেস লসের ক্ষেত্রে খুব একটা ভালো ধারণা আমার নাই। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে আমি যতটুকু বলতে পারি সেটা হচ্ছে আপনার বর্তমানে বলেন, ভবিষ্যতে বলেন, একটা সময় যেটা হবে কি সবকিছুই ভার্চুয়াল হয়ে যাবে, আপনার নেটের মাধ্যমে সবকিছু কাজ হবে। আপনার চেষ্টা করা উচিত যেটা হচ্ছে যতটুকু ট্রান্সপোর্টেশন খরচ বাঁচানো যায়, যতটুকু ম্যান ওয়ার্ক কমানো যায়। তো সেই ক্ষেত্রে আপনার যদি আপনার সিস্টেমের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি ব্যবহার করেন বা ইন্টেলিজেন্ট কোনো সফটওয়্যার যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে প্রেডিকশন করতে পারবে অনেক কিছু, যেটা হচ্ছে সামনে নেক্সট, যেমন যখন মার্চের থেকে ভয়াবহ অবস্থা দাঁড়ায় এই করোনা ভাইরাসের সিচুয়েশনটাকে, তখন আমি মোটামুটি প্রেডিক্ট করে ফেলছিলাম যেটা হচ্ছে এপ্রিলের দিক থেকে বাংলাদেশে শুরু হবে এবং সেই ক্ষেত্রে বেশ অনেক দিন পর্যন্ত চলবে। তো এই জিনিসটা হচ্ছে আমি বাংলাদেশটাকে জানি, বাংলাদেশের মানুষটাকে জানি, তো ওইখানে আমি বড় হয়েছি। তো সেই ক্ষেত্রে এই ওই ধারণা থেকে আমি একটা ধারণা করছিলাম যেটা হচ্ছে এপ্রিল থেকে শুরু হবে, মে জুন জুলাই কবে যে শেষ হবে কোনো ঠিকঠাক নেই, মোটামুটি ধরেন অগস্ট সেপ্টেম্বরে দেখা যায় অনেক বেড়ে গেছে, তারপর হয়তো আস্তে 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 হয়তো কমবে। তো এই জিনিসটা আমি প্রেডিক্ট করতে পারতেছি। তো ঠিক একই ভাবে বিজনেসের সিস্টেম, যে আপনার যারা সফটওয়্যার গুলো যেগুলো ব্যবহার করেন সেগুলোর মধ্যে যদি ধরেন এই ধরনের ইন্টেলিজেন্সি যদি ইউজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে আগে থেকেও প্রেডিক্ট করতে পারে কিছু ইনফরমেশন। এমন হয় যেমন ধরেন মোবাইলে বলেন, অনেক ধরনের অ্যাপসই আছে, গুগল বলেন, সবকিছুই যেটা হয় কি অটোমেটিকলি সেটা নিউজ, টেম্পারেচার বলেন,
কোথায় কি হচ্ছে না হচ্ছে এইগুলো ইনফরমেশন সে অটোমেটিকলি গ্যাদার করে, ক্যাপচার করে সেটাকে ধরেন সেই জিনিসগুলো ইনফরমেশন গুলো নিয়ে একটা ধারণা তৈরি করে। এই ধরনের আমি অনেক ইন্টেলিজেন্স সফটওয়্যার দেখছি, বিজনেসের সফটওয়্যার দেখছি, যারা হচ্ছে সমস্ত হচ্ছে নিউজে কি আসছে এগুলো থেকে আমরা এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ গুলো প্রসেসিং বলি আমরা যেটাকে, ধরেন ওই টেক্সট থেকে সেটা খুঁজে খুঁজে বের করে যে কি ধরনের পিক মানে ডেটাগুলা বা ওয়ার্ড গুলা কি কি আছে সেখান থেকে ধারণা করার চেষ্টা করে, যেটা হচ্ছে কি ধরনের বক্তব্য দিচ্ছে বা কি ধরনের সিচুয়েশন হচ্ছে, নেক্সট হচ্ছে কোথায় যুদ্ধ হবে, কোথায় কি হবে, কি ধরনের বাজার হতে পারে, এগুলা সে অটোমেটিকলি প্রেডিক্ট করার চেষ্টা করে। এই প্রেডিকশনটা সিস্টেমটা যেমন ধরেন আমি যেটা বুঝতে পারছি, যেটা আমি বুঝতে পারছিলাম যে এপ্রিল থেকে শুরু হবে, তারপরে ঠিক জানি না কতদিনে চলবে। এই যে ছোটখাটো জিনিসগুলা এটা ধরেন আপনি প্রেডিক্ট করতে পারেন না, কিন্তু আমার ইন্টেলিজেন্স এটা যদি আমি মেশিনের মধ্যে অ্যাড করে দিই, আপনি ওই সফটওয়্যার ইউজ করেন বা ওই সিস্টেম ইউজ, ওই ধরনের একই ধরনের সিস্টেম ইউজ করেন, আপনি তো আপনার মেশিনে কিন্তু অটোমেটিকলি প্রেডিক্ট করতে পারবে। জি। আহ এক্ষেত্রে আমার একটি কোশ্চেন যদি আপনার কাছে করতে চাই, এটা আমার পার্সোনাল কোশ্চেন, যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আমরা এখানে দেখছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটি গ্লোবাল হ্যাকিং এর একটি সম্ভাবনা আমরা দেখেছি এবং ইতিমধ্যে অনেক হ্যাকিং হয়েছে। এখন যে অ্যাপস গুলি আছে সেই অ্যাপস গুলি যখন আমরা ব্যবহার করতে চাই, সেই অ্যাপস গুলি কিন্তু আমাদের কন্টাক্ট নাম্বার অথবা আমাদের গ্যালারি এগুলির যদি পারমিশন আমরা না দিই, তাহলে কিন্তু তারা আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না। এক্ষেত্রে আসলে আপনি কিভাবে এটাকে দেখছেন? মুশকিলটা হচ্ছে এইখানেই যে এথিক্যাল রাইটস থাকলেও কোম্পানিগুলা বলেন, সবকিছুই বলেন, বিজনেসের খাতিরেই জন্যই সবকিছু বিজনেস আর কি। তো সেই ক্ষেত্রে যেটা হয় কি যে এথিক্যাল অ্যাপ্লিকেশন গুলো এইভাবে লেখা হয়, আমি যেটা দেখছি আর কি, সেটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে এই ডেটা গুলা নিয়ে, পার্সোনাল ইনফরমেশন গুলো নিয়ে আমরা শুধুমাত্র তাকেই পার্সোনালাইজড সার্ভিস দেব। মানে যেমন আমি যেটা বললাম, যে আমি যখন রেস্টুরেন্ট সার্চ করি আমাকে শুধুমাত্র আমার এরিয়ার আশেপাশের রেস্টুরেন্ট গুলোকে শো করতেছে। যখন ঢাকায় গিয়ে আমি সার্চ করলাম তখন হচ্ছে ঢাকার আশেপাশের ঢাকার মধ্যেকার রেস্টুরেন্ট গুলোকে আমাকে শো করতেছে। এইটাই হচ্ছে ওদের বিজনেসের পলিসি, মানে পলিসি আর কি, যেটা হচ্ছে আমাকে শো করতেছে এবং কে আপনার ল অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগকেও শো করতেছে যে আমরা আসলে এই ডাটাগুলোকে এইভাবেই ব্যবহার করতেছে। এখন সেই হিসাবে এখন আসলে কিছু করার নাই, আপনি যদি ওই সফটওয়্যার ইউজ করতে চান তো আপনাকে দিতেই হবে, না চাইলে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি কি, যে আমি যেটা করি, আমি কখনোই আমি মাল্টিপল ডিভাইস ইউজ করি। কিছু ডিভাইস থাকবে যেটা হচ্ছে আমার এই সোশ্যাল নেটওয়ার্কিং জন্য পার্সোনাল, এটাতে আমি যা খুশি তাই করি। আর যেটা আমাকে সিক্রেট রাখা দরকার, সিক্রেসি মেনটেন করা দরকার, সেই ক্ষেত্রে আমার সেই ধরনের অ্যাপস ইউজ করা দরকার নেই। যেমন আমার সাথে আপনার সাথে আমার কন্ট্যাক্ট করা দরকার, আমি কিন্তু সরাসরি মোবাইল ফোনেই কথা বলতে পারি। আবার এটাও যে সেফ তাও না, এটাও ট্যাপ করতে পারে। সেটা আপনি এইখানেও হয় সরকার, মানে মোবাইল কোম্পানি নিজেও করতে পারে, বাইরের কেউ করতে পারে। সিকিউরিটি আসলে মুশকিল, তবে সেই ক্ষেত্রে আপনার নিজের বোঝা উচিত, যেটা হচ্ছে আপনি নিজে বুঝতে পারেন যে আপনার কোন ধরনের ইনফরমেশন আপনার সেফ রাখা উচিত আর কোন ধরনের ইনফরমেশন সেফ না রাখলেও চলবে। সেইসব ক্ষেত্রে আপনি ওই ধরনের ফেসবুক বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন, এই ধরনের অ্যাপস গুলো ইউজ করতে পারেন। তবে মোটামুটি আমাদের আসলে কিছু করার নেই, মোটামুটি আস্থা রাখা ছাড়া কিছু করার নেই এইসব ক্ষেত্রে। জি, অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই বাংলাদেশের আইসিটি ডিভিশন গভর্নমেন্টের কিছু উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটি অন্যতম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে বলা হচ্ছে যে সাস্টেইনেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইকোসিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ইনোভেটিভ বাংলাদেশ, এই পদক্ষেপগুলি আমাদের সরকার নিচ্ছে। আপনি এই পদক্ষেপগুলিকে কিভাবে দেখছেন এবং সরকারের আরো কি কি পদক্ষেপ নিতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরো ডেভেলপ করার জন্য, এক্ষেত্রে আপনি কি মনে করেন? এআই ফর ইনোভেটিভ বাংলাদেশ, এই হোয়াইট পেপারটা আমি একটু ব্রিফলি পড়ছিলাম, সেটার মধ্যে দেখলাম যেটা হচ্ছে ওনার সরকারের উদ্যোগগুলো আমি আগে বললাম যেটা বেশ আমার কাছে খুব ভালো মনে হয়েছে, এবং এটাকে যথাযথভাবে প্রয়োগ করলে সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমরা টেকনোলজির দিক থেকে বলেন,
অথবা ইকোনমিক দিক থেকে বলেন বেশি আগায় যাব। সাস্টেনেবল এর মধ্যে যেসব গোলগুলো ছিল এই এআই ফর ইনোভেটিভ বাংলাদেশ, তার মধ্যে একটা ছিল সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিস। এর মধ্যে ধরেন যদি এরকম হয়, আপনি কিভাবে বলা যায়, ধরেন প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে সাস্টেনটা করবে খুব বেশি। মানে একটা সহজ উদাহরণ দিই, আমি যতবার দেশে যাই, আমার বাসায় থাকলে আমার যেটা হয় কি, সারাদিন আমাকে সুইচ অফ করতে 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 কেটে যায়। এর মানে হচ্ছে আমার ভাগ্নে ভাগ্নি বলেন অথবা অন্যান্য বাড়ির বড় বড় সদস্যরা বলেন, এক রুমে গেল, লাইট ফ্যান সবগুলো সুইচ অন করে চলে গেল, ওইটা কিন্তু আর অফ করে নাই। এখন থাকেন আমি ওগুলো অফ করে যাচ্ছি, এখন আমি একটা ইন্টেলিজেন্ট মানুষ, এই কাজ করে করে আমার সময়টা নষ্ট হচ্ছে। এই কাজগুলো যদি কোনো ডিভাইস নিজে নিজে করে, প্রেডিক্ট করে, দেখতে পারে, মানে সেন্সর যদি অ্যাড করেন আপনি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন রুমে ঢুকলেন লাইট জ্বলে উঠলো, এবং সেটা নির্ভর করতেছে আপনি আসলে লাইটটা চাচ্ছেন কি চাচ্ছেন না। এটা নির্ভর করবে আপনার বডি জেস্চার বলেন, বডি মুভমেন্ট বলেন, আপনার মেন্টাল মুড বলেন, সবকিছু এগুলো যদি সেন্সর যদি প্রেডিক্ট করতে পারে, তো সেই ক্ষেত্রে বলেছে উনি আসলে ওনার লাইট জ্বালানোর দরকার, লাইটটা অন হয়ে গেল। ঠিক একইভাবে যদি ফ্যান চালানো দরকার, ফ্যানটা অন হয়ে গেল। যদি দরকার না পড়ে, অন অফ হলো না। কারণ শুধু আপনি যদি একটা শুধু সেন্সর লাগাই দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ঢুকলেন লাইট জ্বলে উঠলো, ঢুকলেন লাইট জ্বলে উঠলো। এখন এরকম হতে পারে যে আপনি খুব বিরক্ত হচ্ছেন, আপনি লাইট চাচ্ছেন না, ফ্যান ঢুকলেন, ফ্যান চলতেছে, অফ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে স্টুপিড একটা সিস্টেম। আর এর মধ্যে যদি আপনি ইন্টেলিজেন্স অ্যাড করেন, আপনি ঢুকলেন, আপনার মুড দেখলো, আপনার বডি জেস্চার বলেন বা আপনার সবকিছু বিচার করে বোঝা চলে যে এখন লাইটটা জ্বালানো দরকার। এমন হতে পারে যে আপনি রুমে ঢুকে আপনি খাটে শুয়ে পড়েন, মানে আপনি এখন ঘুমাবেন, আপনার এখন লাইট দরকার নেই। তো এই জন্য আপনি ইন্টেলিজেন্স সিস্টেম দরকার। এবং এই ইন্টেলিজেন্স সিস্টেম যখন আপনি ইউজ করবেন, কোনো একটা সার্কিট ডিভাইস যদি ইউজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে কাজটা হবে কি, আপনার এই উঠে যে সুইচ অন করার দরকার পড়ছে না, একটা আপনার শারীরিক পরিশ্রমটা কম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে এনার্জিটা সেভ হচ্ছে। আপনি ৫ মিনিট এটা টাকার বিষয় না, আপনি প্রতি মাসে ১,০০০ টাকা বেশি দিলেন, বিদ্যুৎ বিল বেশি দিলেন, এটা টাকার বিষয় না। বিষয়টা হচ্ছে এনার্জিটা খুব লিমিটেড। আপনি ৫ মিনিটের নাই, লাইট ফ্যান চলতেছে, এই ৫ মিনিটের যে পরিমাণ কারেন্ট আপনি নষ্ট করলেন, সেটা দিয়ে অন্য কেউ হয়তো ৫ মিনিট চলতে পারতো, হইতে পারে একটা হসপিটালের অক্সিজেন চলতে পারতো। তো এটার জন্য যেটা হচ্ছে আপনার এই ধরনের ইন্টেলিজেন্স সিস্টেম দরকার, যেটার জন্য আমি সাস্টেইন করব অনেকটা সময় ধরে। এছাড়া আরো মজার ব্যাপার হচ্ছে, যেমন ধরেন বাংলাদেশের যে প্রত্যেকটা সেক্টরে বলেন, সবকিছু সরকারি অফিস কেন্দ্রিক, সমস্ত সিদ্ধান্ত বলেন, সবকিছুই বলেন, টাকা জমা দিতে হবে, বিদ্যুৎ বিল জমা দিতে হবে, ব্যাংকে যেতে হবে, লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে, হাজার রকমের পেরেশানি। এই প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আপনার দেখা যায় এই ধরনের, অফিসে বলেন, সব জায়গায় যে আপনাকে লাইন ধরতে হবে, ধর্নার পর ধর্না দিতে হবে ২ দিন ৩ দিন ৪ দিন, এগুলো দরকার তো নাই। এগুলো যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোনো সিস্টেম তৈরি করেন, অনলাইনে করেন, এখানে অ্যাপ্লিকেশন করলাম, কিছু করলাম, অটোমেটিক্যালি সবকিছু প্রসেস হলো। প্রসেস হওয়ার পর আপনি যেটা হচ্ছে যে প্রায়োরিটি থাকে, হিউম্যান যদি কোন রকম ডিসিশন নেওয়ার দরকার পড়ে, অটোমেশন নোটিফিকেশন গুলো চলে আসবে তাদের কর্মকর্তাদের কাছে, ওনারা সিদ্ধান্ত নিতে সহজ হবে। ওনাদের এতগুলো ফাইল ঘেটে ঘেটে ১০টা এই হাজার হাজার পেপার, এতগুলো অ্যাটাচড করা পেপার, হাবি যাবে, এগুলো যাচাই করে করে মাসের পর মাস যাচাই করে করে কিছু করার নাই। সিস্টেম সব ইন্টেলিজেন্ট করে দেন, সিস্টেম গুলো সব অনলাইন করে দেন, সবকিছু সহজ করে দেন, দেখবেন গতি, মানে সবকিছু সহজ চলে আসবে। তো তো এই জিনিসগুলা, এইগুলাই দেখলাম যেটা হচ্ছে এই হোয়াইট পেপারে, আপনার অফিসিয়াল হোয়াইট পেপারে দেখলাম যেটা হচ্ছে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, দেখে ভালো লাগছে। শুধু জি, যথাযথ প্রয়োগটা দরকার। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে এই সময় দর্শক হিসেবে যুক্ত আছেন ইউকে থেকে সাবিয়া খান। উনি একটি সুন্দর কোশ্চেন করেছেন, ডু ইউ থিঙ্ক AWS cloud artificial intelligence can be widely used for
children education in remote location in Bangladesh where qualified teachers may not be available? জি, এই একই কথাটাগুলোই আমি আসলে বলতে চাচ্ছিলাম প্রথম থেকেই। ধরেন আ যে কিছুদিন আগে একটা এড দেখছিলাম, ঠিক মনে নাই কোথাকার এড দেখছি, কোন দেশের এড দেখলাম। সেটা হচ্ছে রিমোট লোকেশনে বাচ্চাদের পড়াশোনার জন্য মোবাইল ইউজ করতেছে। অন্য জায়গা থেকে আপনার টিচার ব্রিফ দিচ্ছে, লেকচার দিচ্ছে। আর বাচ্চারাও শুধু মোবাইল থেকে দেখে ইনস্ট্রাকশন গুলা ফলো করতেছে। তো এই জিনিসগুলা বলেন, এটা বলেন, এটা করা সম্ভব। এছাড়া ধরেন হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এই ধরনের, তারপর কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের ইন্টেলিজেন্ট কিছু কোশ্চেন বা বলেন, এইগুলা জিনিসগুলো আপনার সিস্টেমে অ্যাড করা সম্ভব বা ইন্টেলিজেন্ট সিস্টেমগুলোর মধ্যে ভাবে ইউজ করা সম্ভব। যেমন এখানে, যেমন আমাদের এখানে যেটা করে মুডল, ডুডল, এই ধরনের অনেক ধরনের কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার কিছু ইন্টেলিজেন্স অ্যাড করা যায় বা অ্যাড করা আছে, শিক্ষার ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করে। এছাড়া আপনার গুগল ক্লাসরুম, অনেক কিছুই আছে যেটা আপনি মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করা সম্ভব, এবং সেক্ষেত্রে একটা মোবাইল থাকলেই যথেষ্ট পুরো একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করা। ওইটাকে আপনি বড় একটা স্ক্রিনের মধ্যে প্রেজেন্ট করেন, যথেষ্ট। এবং সেই ক্ষেত্রে যেটা হয়, এরকম এটা কিন্তু করাই যায়। যেমন এখন যেটা হচ্ছে এই COVID-19 এর জন্য সবগুলো হচ্ছে রিমোট ক্লাস হচ্ছে, অনলাইনে ক্লাস হচ্ছে, বেশিরভাগ স্কুলগুলোতে দেখলাম তাই করতেছে। হয় সেটা ইউটিউবে আপলোড করে দিচ্ছে অথবা অন্য কোনো ভাবে আপলোড করতেছে, সেটা থেকে স্টুডেন্টরা দেখে ক্লাস করতেছে, অথবা সরাসরি লাইভ, এরকম লাইভ অনুষ্ঠানের মতো লাইভ ক্লাস করতেছে। তো এরকম করাই যায়। যেমন ধরেন ঢাকা শহরে বেশ কিছু ভালো স্কুলে ভালো টিচার আছে যাদের ক্লাস করতে অনেকেই আগ্রহী। উনি যদি সেটাকে এইরকম ক্লাস শুরু করে, তো সেক্ষেত্রে দেখা যায় রিমোট অঞ্চলের মানুষজন কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার মজার ব্যাপার হচ্ছে, আমি অবাক হইছি, ফেসবুক সব জায়গায় ফ্রি, মেসেজিং ফ্রি, আপনার নেট না থাকলেও মেসেজিং করতে পারবেন। তো ঠিক এইটাকে ওপেন করে দেওয়া সম্ভব, এবং এইটা এই ভিশন 2041, 2030 এগুলোর মধ্যে অ্যাড করে দেওয়া সম্ভব, এবং আমি আশা করব সরকার এটা করবেন। জি, আপনাকে অন্তত অনেক ক্লাস ধন্যবাদ। লেকচার অথবা সরকারের উদ্যোগে যেটা হচ্ছে আপনার এটা হইতে পারে, মানে ইন্টেলিজেন্ট কোনো সিস্টেম বানাইতে পারে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, যেমন গুগল ক্লাসরুমের মধ্যে কোনো ক্লাসরুম বানাইতে পারে, যেটা হচ্ছে বাধ্যতামূলক করে দিতে পারে প্রত্যেকটা স্কুলের টিচারদের, ভালো টিচারদের, বা প্রত্যেকটা সেকশনে যারা নাম করা আছেন তাদের ক্লাসগুলা আপলোড হবে। বা জি, আমরা বুঝতে পারছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ভবিষ্যতে আশা রাখি যে এই প্রত্যেকটি বিষয় আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করবেন। আহ একজন সফল গবেষক ছাড়াও আপনি একজন গিটারিস্ট এবং একজন গায়ক, এবং ফিনল্যান্ডের বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলিতে আপনি প্রায়ই অংশগ্রহণ করে থাকেন। এক্ষেত্রে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কি একটি গিটার প্লে যদি আমরা যদি শুনতাম, অথবা দর্শকদের যদি আপনি একটি গিটার প্লে করে যদি শোনাতেন, তাহলে আমার মনে হয় অডিয়েন্স যারা আছেন তারা অনুষ্ঠানটি আরো উপভোগ করতেন। আচ্ছা, 2016-তে আমি আর আমার ছোট ভাই একটা অ্যালবাম রিলিজ করি। বেশিরভাগ গানগুলো আমার লেখা, সুর করা, কিছুটা কাজ করা। তো ওইখান থেকে কিছুটা শোনাই। জি, প্লিজ। ভালো হচ্ছে।
চেক চেক। শুনতে পাচ্ছেন? জি অবশ্যই, প্লিজ। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের অ্যালবামের টাইটেল সং বন্ধুরা, আমার বন্ধুদের নিয়ে লেখা গানটা। সরি, এখন ড্রামার নাই তো, তাই আমি জি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছি। হঠাৎ তোদের আজ মনে পড়েছে, হঠাৎ তোদের আজ মনে পড়েছে, বন্ধুরা বন্ধুরা কেমন আছিস, বন্ধুরা বন্ধুরা কেমন আছিস। লাকি হোটেলের সেই আড্ডায় ধোয়ায় পানি কম চা, কখনো আলু পুরি ঝোল নিয়ে কাড়াকাড়ি। লাকি হোটেলের সেই আড্ডায় ধোয়ায় পানি কম চা, কখনো আলু পুরি ঝোল নিয়ে কাড়াকাড়ি। বন্ধুরা বন্ধুরা কেমন আছিস, বন্ধুরা বন্ধুরা কেমন আছিস। পরিচয় পাঠাগার স্মৃতিতে আজো ভাসে, 34 নম্বর বাড়িটা সবাই ভালোবাসে। হইচই পাঠাগার স্মৃতিতে আজো ভাসে, 34 নম্বর বাড়িটা সবাই ভালোবাসে। বন্ধুরা বন্ধুরা কেমন আছিস, বন্ধুরা বন্ধুরা কেমন আছিস। হঠাৎ তোদের আজ মনে
পড়েছে হঠাৎ তোদের আজ মনে পড়েছে বন্ধুরা বন্ধুরা কেমন আছিস বন্ধুরা বন্ধুরা কেমন আছিস বন্ধুরা বন্ধুরা কেমন আছিস বন্ধুরা বন্ধুরা কেমন আছিস ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটি গান আমাদের সাথে পরিবেশনা করার জন্য। এবং আমি আশা রাখবো যে দর্শকরাও অত্যন্ত উপভোগ করেছেন আপনার গানটি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে দুঃখিত দুটা দুইটা ব্যাপারে, একটা হচ্ছে করোনা ভাইরাস। এই জিনিসটা আপনি যেহেতু ওষুধ এখনো আবিষ্কার হয় নাই, তো সেই ক্ষেত্রে একটু একটু ভয়াবহ আকার ধারণ করছে এবং সেটা হচ্ছে ভয়ঙ্কর বলা যায়, একটা অদৃশ্য আততায়ী। এইটা থেকে বাঁচতে হলে নিজেকেই বাঁচতে হবে, নিজেকেই সচেতন থাকতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে একটু সামাজিক দূরত্ব বজায় রাখাটা জরুরি। মজার ব্যাপারটা হচ্ছে মানুষের হাঁচি কাশি অথবা কথা বলতে বলা যায় একটু দূরত্ব বজায় রেখে যাতে করা হয়। আর হ্যান্ডশেক করতে গেলে বা একটু হাত ধুয়ে নিলে ভালো হয়। এইটা একটা ব্যাপার। আর আমি আসলে লকডাউনের সিস্টেমটা বুঝি নাই, বাংলাদেশে কিভাবে লকডাউন সিস্টেমটা পালন করা হচ্ছে। যেমন ধরুন সীমিত আকারে খোলা, সীমিত আকারে বন্ধ, মানে এই জিনিসটা একটু অদ্ভুত টাইপের। এইটা না করে নিজের থেকে, যেহেতু আপনি মানে সরকারের পক্ষে এভাবে কাউকে সচেতন করা, কাউকে ঘরে রাখাটা সম্ভব হয় না। আপনার নিজের থেকে একটু সচেতন থাকেন, একটু দূরত্ব বজায় রাখেন। কারণ ব্যাপারটা হচ্ছে আপনি যখন আক্রান্ত হবেন, আপনার সাথে আপনার পরিবারটাও আক্রান্ত হয়ে যাবে। এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপারটা হচ্ছে, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো, অতিরিক্ত ব্যবহারটা মোটেই ভালো না। আপনি যতটুকু পারেন কম ব্যবহার করেন, বিশেষ করে টিকটক, ইনস্টাগ্রাম। দেখেন এগুলো আপনি আপনার ইনফরমেশন গুলা নেটে ছেড়ে দিচ্ছেন, পুরো বিশ্বের কাছে ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দিয়ে আপনি সেখানে প্রাইভেসি চাইতে পারেন না। আপনি সমস্ত কিছু, ব্যাপারটা হচ্ছে আপনি আপনার সমস্ত আমার কাছে খুলে দিলেন। আপনি আমার কাছে এইটুকু আস্থা রাখা ঠিক না যে আমি আপনার প্রাইভেসিটা মেনটেন করব। আপনি আমাকে একটা গল্প বলে ফেলছেন, কিছু একটা বলে ফেলছেন, আপনার জীবনে কোনো একটা ঘটনা বলে ফেলছেন। এটা আপনাকে আস্থা রাখা ঠিক না আমার প্রতি, যেটা হচ্ছে আমি এইটাকে আপনার প্রাইভেসিটাকে আমি মেনটেন করবো, এটা আমি আর কাউকে বলবো না। এইরকম এতটা আশা করা ঠিক না। আমি হয়তো কোনো না কোনো ভাবে কথার প্রেক্ষিতে বলে ফেলছি, যেটা হয়তো পরবর্তী বোঝা যাবে যেটা হচ্ছে এটা আসলে ঘটনাটা আপনার। তো এইসব ক্ষেত্রে প্রাইভেসি যতটা মেনটেন করা যায় ততটাই ভালো। আর একটা জিনিস হচ্ছে আপনার একটু বুদ্ধির চর্চা করা উচিত, গঠনমূলক কিছু কাজ করা উচিত। মানে অযথা আড্ডাবাজি ভালো, আড্ডাবাজি অবশ্যই দরকার আছে জীবনে, কিন্তু ঘটনা হচ্ছে অযথা আড্ডাবাজি করা হচ্ছে কিছু পাশাপাশি কিছু কাজ করে। যেমন ধরেন আমি মিউজিক করি, মিউজিকের পাশাপাশি ধরেন আমি কবিতা লিখছি, গান লিখছি, তারপর হচ্ছে উপন্যাস লিখতেছি, অনেক কিছুই করতেছি, বাসার কাজ করতেছে, হাতে বোনানোর কাজ করতেছে, অনেক কিছুই করতেছে, এমনকি সেলাইও করতেছে। সবকিছু মোটামুটি নখদর্পণে চলে আসছে। এগুলো বুদ্ধিমত্তা বাড়ায়, এগুলো কাজ করা। আপনি মিউজিক করতে পারেন, কিছু শিখতে পারেন, আপনি নিজের জন্যই শেখেন, নিজের জন্যই করেন। একটা মুড চেঞ্জ করবে। ধরেন আপনি কাজ কাজ করছেন, চিন্তা করছেন, সেখানে যদি আপনি যখন মিউজিক করলেন অথবা কোনো একটা কিছু ঘরে কাজ করলেন, আপনার মুডটা চেঞ্জ হবে, আপনি আবার নতুন উদ্যমে কাজ করতে পারবেন। এই জিনিসগুলো করেন, সময়গুলোকে কাজে লাগান। আর সমস্ত আরেকটা জিনিস বড় ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে যেটা দেখা যায়, কেউ একজন বাবা আর্ন করতেছে, পুরো পরিবার বসে আছে। আপনি ছেলে মেয়ে
আপনি একটু চেষ্টা করেন কিছু করার, নিজের উদ্যোগে করেন, কিছু করেন। এমন হতে পারে যেটা হচ্ছে আপনি যদি নিজের ঘর কিছুই করতে পারেন না, ঠিক আছে, ঘরে কাজ করেন, আপনি কিন্তু কাজের লোক লাখ লাখ টাকা পড়তেছে না, কিছুটা সেভিং হয় এবং সেই ক্ষেত্রে আপনার বাবার পরিশ্রমটাও কমে। এই জিনিসগুলো একটু খেয়াল করেন। একটু শুধুমাত্র ইন্টেলিজেন্স সিস্টেমের মধ্যে আপনি মানবিক গুণাবলী খুঁজবেন, নিজের মধ্যে মানবিক গুণাবলীটা তৈরি করবেন না, এটা ঠিক না। এটা না করে নিজের মধ্যে মানবিক গুণাবলীটা ঠিক করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ আসলে পিছায় আছে, এর প্রধান কারণ হচ্ছে মানুষের নৈতিকতা। আপনার ছোটবেলা থেকে একটা একটা স্টুডেন্ট স্কুল থেকে দুর্নীতিটা শিখে আসে। এই জিনিসগুলো বন্ধ করার জন্য পরিবারকে উদ্যোগ নেওয়া দরকার। কারণ বাইরে আপনি এটা কখনোই আশা করতে পারেন না যেটা হচ্ছে একজন টিচার রাখছেন, সে আপনার ছেলের নৈতিকতা, নৈতিক বোধটাকে জাগ্রত করে তুলবে অথবা গঠন করবে। এটা আশা করা ঠিক না। নিজেরটা নিজেরকে ঠিক করতে হবে। এইখানে যেমন ফিনল্যান্ডে যেটা হয় আপনার ডে কেয়ার সেন্টার থেকে 2-3 বছরের বাচ্চাদের শুরু করে হাতে ধরে শিখিয়ে দেওয়া হয় যে এইভাবে করে রোড পার হতে হবে, যখন গ্রিন সিগন্যাল আসবে তখন রোড পার হতে হবে, কিভাবে বাসে উঠতে হবে, কিভাবে দোকানে যে জিনিসপত্র চকলেট টকলেট কিনতে হবে, এগুলি সবকিছু শিখায় দেওয়া হয়। তো সবকিছু আপনারা এইভাবে যখন শিখাই নিয়ে আসেন, ঘটনা হচ্ছে এখানে ফিনল্যান্ড এত উন্নত এর কারণ হচ্ছে এর দেশে মানুষ মিথ্যা বলে না, অনেস্ট, প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টরে অনেস্ট। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে শুধু অনেস্ট হলেই চলে না, এটা মানুষকে মানবতা থাকতে হয়। এমন হয় যেটা আমরা রুলসে পড়ে না, কিন্তু মানবতার খাতিরে আপনার এই জিনিসটা দরকার। আমি দায়িত্বে আছি, আমি তখন বিচার করি। এখানকার মানুষ বিচার করে রুলসটা আগে না মানুষটা আগে, সেটা বুঝে তার নিজের উপর ইয়ে করে ওই ক্ষমতাগুলো এইভাবে দেওয়া হয়। যার যেখানে দায়িত্ব আছে তাকে পুরোপুরি পাওয়ারটা দিয়ে দেওয়া হয়, তুমি তোমার মতো বুঝে, তুমি আগে প্রথম হচ্ছে হিউম্যান, তারপর হচ্ছে রুলস। তো এই জিনিসগুলো যদি আপনি নিজের থেকে যখন শিখবেন, না শেখাবেন আপনাদের বাচ্চাদেরকে, সরকার যত যত কঠিনই হোক, যত ভালো সরকার হোক, যত কিছুই হোক, এগুলো কিছুই হবে না। কারণ আপনার ছেলে মেয়ে বড় হবে, এরাই একটা পর্যায়ে নেতা হবে। আপনি এই এর কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না, কারণ আপনি আপনার ছেলে মেয়েটাকেই ঠিক করেন নাই। প্রথম কথা খুব সহজ, জীবন উন্নতি করার জন্য করাটা খুব সহজ। একটু সচেতন হতে হবে, একটু সচেতন ভাবে পড়াশোনা করতে হবে, বুদ্ধিমত্তা চর্চা করতে হবে, আর কিছু মূল্যবোধ রাখতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা রাখি ভবিষ্যতে আপনাকে নিয়ে আমরা আবার একটি প্রোগ্রাম করব এবং সেই প্রোগ্রামটি সম্পূর্ণটাই আপনার একটি কালচারাল প্রোগ্রাম হবে। কারণ আপনার যে সুরেলা কণ্ঠ এবং যে সুন্দর গিটারিস্ট আপনি, আমাদের দর্শকরা হয়তো বা আপনার কাছ থেকে আরো কিছু শুনতে চাবে। তো আজকে আমাদের হাতে একদম সময় নেই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। এই অবস্থায় কোভিড-19 আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়তো আমরা অনেক সাপোর্ট দিব বা অনেক সাপোর্ট পাবো, কিন্তু আমাদের থেকে কোভিড যা নিয়ে গেল তা হয়তো বা কখনোই ফিরে আসবে না। সেক্ষেত্রে মানবতার বিষয়টি জনাব ইমতিয়াজ আহমেদ বলেছেন এবং আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ একই সুরে বলতে চাই যে আসুন আমরা মানবতার দিকে হাত বাড়িয়ে দেই। আমরা যে যেখানে আছি এ সময় নিজের মানবতাটাকে জাগিয়ে তুলি এবং মানবতার মাধ্যমে এই পুরো বিশ্ব থেকে কোভিড মহামারীকে আমরা জয় করি। আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই আমাদের সাথে আপনারা সংযুক্ত থাকবেন আমাদের ফেসবুক লাইভ পেজের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেল। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন নিরাপদে। এই বলে আমরা আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি করছি। ইমতিয়াজ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে যারা ধন্যবাদ। দর্শক ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।